আমি শুয়ে আছি আর আমার কিউট বউটা তার চুল দিয়ে আমাকে বিরক্ত করতেছে, কিন্তু তবুও আমি উঠতেছি না। একসময় সে একদম আমার কাছে চলে আসে আর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরি। সে তো ভয় পেয়ে যায়। তারপরে বলে, তার মানে তুমি এতক্ষণ জেগেছিলে? আমি বললাম হ্যাঁ। তো তুমি কি ভেবেছিলে ঘুমিয়ে আছি? হুম। এরপর যেই না আমার বইয়ের মুখটা আমার মুখের কাছে নিয়ে এসেছি, অমনি মনে হচ্ছে কে একজন আমার কম্বল ধরে টানতেছে। তাই তাড়াতাড়ি উঠে পড়ি আর দেখি মা আমার কম্বল ধরে টানতেছে। আপনারাই বলেন তো কেমনটা লাগে? আমার এমন সুন্দর স্বপ্নটা ভেঙে দিল। আমি এমনিতে সিঙ্গেল, কত কষ্ট করে একটা স্বপ্ন দেখেছিলাম, সেটাও আমার মা ভেঙে দিল। মনটা চায় কচু গাছের লগে ফাঁসি দিয়া ঝুলাম মইরা যাই, না যদি ডালটা ভেঙে যায়। এবার গল্পে আসুন। তাই মায়ের উপর রাগ দেখিয়ে বললাম, হে তুমি কি আমার নিজের মা? হুম। এই সকালবেলা নিজের ছেলের কোমর টানাটানি করতেছো? ওই ফাজিল, ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে, আর তুই সকাল বলতেছিস? হুম। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। আমি বললাম, তোর মা আর একটু আগে ডেকে দিবা না? কলেজের জন্য কত দেরি হয়ে গেল। আর তোর কলেজে যাইতে হবে না? কেন? ঋতু আসতেছে, ওকে নিয়ে বাস স্ট্যান্ডে যা। ও কেন আসতেছে? আর কয়দিনের জন্য? কয়দিনের জন্য না, ও এখন থেকে এখানেই থাকবে। আর তোর কলেজেই ভর্তি হয়েছে। এখন যা, ফ্রেশ হয়ে নে। আর আমি নিচে যাচ্ছি নাস্তা তৈরি করতে। নাস্তা করে ওকে নিতে যাবি। ওকে। তারপর আর কি, একদরে চলে গেলাম ওয়াশরুমে। আসুন, ফ্রেশ হতে হতে আমার পরিচয়টা দেই, না হলে আবার আমাকে পাগল ভাবতে পারেন যে পরিচয় ছাড়া ভগভগ করতেছি। তাই পাগল আপনারই হন। আমি পরিচয় দিই, আমি মোহাম্মদ আরাফাত রহমান। বাবা মার দুই মাত্র সন্তান, মানে আমার একটা বোনও আছে। আর আমার বাবা ব্যবসা করে, মা গৃহিণী। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আর যাকে আনতে যাব সে হলো আমার ফুফাতো বোন ঋতু, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। এতটুকুই জানেন, বাকিটা গল্প পড়তে থাকেন, জানতে পারবেন। এর মধ্যে আমার ফ্রেশ হওয়া শেষ। তারপর নিচে গেলাম, কিছু নাস্তা করলাম আর বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে। এরই মধ্যে মাহির ফোন। আপনাদের বলে রাখি, আমার দুইটা ফ্রেন্ড আছে, জিগারের দোস্ত, একটা আবিদ আর একটা মাহি। হ্যালো। হুম, বল। কিরে, কলেজ আসবি না? দোস্ত, আজকে না আমার শরীরটা খারাপ লাগতেছে, তাই যেতে পারবো না। মিথ্যা বললাম, সত্যিটা বললে জ্বালা চালাতে শেষ করে দিত যে আমি একটা মেয়েকে আনতে যাচ্ছি। কেন রে, খুব খারাপ লাগছে নাকি? আমরা আসবো। আরে না, সেরকম না, এমনি রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে সাবধানে থাকিস। বাই। আর কোনো দরকার হলে ফোন দিস। ওকে বাই। আমি মায়ের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এসে দেখি কোনো বাস আসেনি, আর আমি জানিও না ও কোন বাসে আসতেছে। তাই আমি বসার জায়গায় বসে আছি। একটু পর দুটা বাস আসলো। একটু পর হঠাৎ কেউ একজন আমার চোখ ধরে ফেললো, আর আমি ভয়ে হুট করে তাকে জড়িয়ে ধরলাম। তারপর সে আমার চোখ ছেড়ে দিল, আর আমি তার দিকে ঘুরতেই অবাক, মনে হচ্ছে আমার সামনে কোনো এক পরী দাঁড়িয়ে আছে। ওকে সে ছোটবেলায় দেখেছি, আমার তো ওর দিক থেকে চোখে ফিরছে না। এর মধ্যে বলে উঠল, এই, কি দেখিস এমন করে? পরী দেখি। কি? এখানে পড়ে আসলো কোথা থেকে? এই তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। দেখলাম ঋতু বেশ লজ্জা পেয়েছে, যা দেখেই বোঝা যাচ্ছে। তাই আর কিছু না বলে একটা রিক্সা ডাক দিলাম আর দুজনেই উঠে পড়লাম। আর তারপর রাস্তা আসার সময় দেখলাম ও বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আর আমি তাকাতেই ও চোখ ঘুরিয়ে নিচ্ছে। তারপর হঠাৎ সে বলে উঠল, তোকে তো জিজ্ঞাসা করাই হলো না কেমন আছিস। কেমন আছিস? ভালো আছি, আপনি? হুম, আমিও ভালো। তারপর আর কোনো কথা হয়নি, আমরা সোজা বাসায় চলে আসলাম। এসে কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দিল। মনে হয় দরজার পাশে দাঁড়িয়ে ছিল আমার আসার অপেক্ষায়। তারপর ঋতু সোজা আম্মাকে জড়িয়ে ধরলো আর বলল, কেমন আছো মামি? ভালো মা, তুই কেমন আছিস? হুম, ভালো। মামা কোথায়? অফিসে গেছে রে মা একটু। আমি আসছি তাও। মন খারাপ করিস না মা, এখনই চলে আসবে। কি একটু দরকারি কাজ আছে তাই গেছে। হুম। তারপর মা বলল, আরাফাত, যা তো ঋতুকে ওর ঘর দেখিয়ে দে। হুম, ঋতু আপু আসেন। আমি আপু বলাতে সে বোম হয়ে গেল। মা সামনে আছে তাই আর কিছু বলতেও পারলো না। তারপর আমি ওনাকে ওনার ঘর দেখিয়ে দিয়ে নিজের ঘরে এলাম আর গোসল করে নিলাম।
একটু পর মা এসে দুপুরে খাবার জন্য ডেকে গেল। আমি আপুর রুমে গেলাম, দেখি সাজতেছে। তাই আমি বললাম, খাবেন না? সে বলল, চল। তারপর আমরা নিচে গেলাম, দেখি আব্বু আর আম্মু বসে আছে আমাদের জন্য। ঋতু গিয়ে তো আব্বুকে জড়িয়ে ধরলো। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে যার যার ঘরে গেলাম আর ঘুমিয়ে পড়লাম। বিকেলে হঠাৎ করে ঋতু এসে ডাকতে লাগলো আর বলল, আরাফাত ওঠ না, চল বাইরে থেকে ঘুরে আসি। ধুর, এই অসময়ে ডাক দেন না তো, যাব না, ঘুমাতে দেন। দাঁড়া, তোর ঘুমানো বের করতেছি। এই কি করছেন, ছাড়েন। আমি যাব তো যাব। তারপর ঋতু ছেড়ে দিল আর বলল, যাবি না বলে? দেখলি তো আমি কি করব। হ্যাঁ দেখলাম তো, একদম স্বাচ্ছন্দ্যে। মনে মনে বললাম, সামনে বললে খবর পড়তো। তারপর ওকে নিয়ে ঘুরতে গেলাম। রাতে বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়া করছিলাম। এমন সময় আম্মু বলল কালকে থেকে ওকে আমাদের কলেজে ভর্তি করে দিতে আর একসাথে যেতে। আমিও হ্যাঁ বলে চলে আসলাম ঘরে। এসে ঘুমিয়ে পড়লাম। সকালে হঠাৎ ঘুম থেকে উঠে আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও তৈরি ছিলাম না। দেখলাম যে ঋতু আমাকে সকালে ঘুমটা ভেঙে গেল। আমার বুকের ওপর ভারী কিছু অনুভব করতেছি। চোখ খুলে দেখি একটা মেয়ে আমার বুকের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। আমি তো ভয় শেষ, তাই এক লাফ দিয়ে উঠেছি। তারপর দেখি ঋতু আপু আমার ওপর শুয়ে আছে। এর মধ্যে আমার এরকম করা দেখে সে উঠে পড়েছে। তারপর আমি তাকে বললাম, এই আপনি আমার রুমে কেন আসছেন? আর আমার বুকের উপর মাথা দিয়ে কেন শুয়েছিলেন? জানেন মুই কত ভয় পাইছি? আহারে, বাচ্চা ছেলে ভয় পাইছে? কোথায় ভয় পাইছে দেখি তো। হেই, আপনি আপনার এই শয়তানি হাসিটা বন্ধ করেন তো। কী জন্য আসছেন তাই বলেন। কেন বাবু, আমার হাসি দেখে তোমার কষ্ট হচ্ছে নাকি রাগ হচ্ছে? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ওকে, এই যে দেখ, চুপ করলাম, এবার খুশি? খুশি। এবার বলেন, মোর ঘরে আপনি কি করেন? একা একা ভালো লাগছিল না বুঝি? ও হ্যালো, ভালো লাগবে না কেন? আমার মোটেও ইচ্ছে নেই তোর রুমে আসার। মামি বললো তোকে ডাক দিতে, তাই এসেছি। কলেজে ভর্তি হইতে যাব সেই জন্য, নাহলে জীবনেও তোর রুমে আসতাম না। ডাক দেওয়া তো একটা দূরের কথা। আচ্ছা বুঝলাম তো, মোর বুকে মাথা দিয়ে কে ছিল? আমিও ছিলাম। আসলে তোকে ডাকতে এসে দেখি তুই ঘুমিয়ে আছিস, আর আমি তোর পাশে বসে ডাকছিলাম। কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারিনি, আর ঘুমিয়ে পড়েছিলাম, বুঝলি? বুঝলাম। বুঝলেই ভালো। তা এখন কি শুয়েই থাকবি নাকি উঠবিও? উঠতেছি, আপনি যান। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর সে চলে যেতে লাগলো আর আমি তার যাওয়া দেখতেছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ধুর, বালের ফোনটা ছিল একটা রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে। বাল ভালো লাগে না, আর তাই রাগ নিয়ে ফোনটা ধরলাম। হ্যালো। হ্যালো, কিরে কী খবর তোর? মাহি বললো তোর নাকি শরীর খারাপ, তো এখন কেমন আছিস? সে এরকম কিছু না, এমনি এখন ভালো আছি। ও ভালো, তো আজকে কি কলেজে আসবি? যাব। ওকে আয়, দেখা হবে কলেজে, বাই। ওকে বাই। তারপর ফোনটা কেটে দিলাম আর ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। তারপর সিঁড়িতে নিচে নামতেই মা বলল ঋতুকে ডেকে নিয়ে আসতে, তাই চলে গেলাম ঋতুর রুমে। হঠাৎ করে তার রুমে যাওয়াতে যা দেখলাম তা দেখার জন্য মোটেও তৈরি ছিলাম না। দেখলাম ঋতু শুধু ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। আমি তো দেখেই হাঁ হয়ে গেছি। ঋতু আপুর ফর্সা পেট দেখা যাচ্ছে আর তার সাথে ওর সুন্দর নাভি। আমাকে দেখেই সে শাড়িটা নিজের শরীরের উপর দিল আর আমি খেতে আসেন বলেই দৌড়ে চলে আসলাম। এসে সোজা খাওয়া দাওয়া করে টেবিলে বসলাম। আমাকে দেখে মা বলল, কে রে, ঋতু কই? আমি বললাম আসতেছে। আর ঋতু আসলো, এসে আমার সোজা সামনে বসলো। একটু পর আব্বু আসলো। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করলাম। এর মধ্যে আব্বু বলল, আরাফাত, আব্বু বলো। ঋতু কলেজে তো আজকে ভর্তি করে দিবি। তোদের প্রিন্সিপালের সাথে কথা বলে রাখছি, আর ওকে প্রতিদিন তোর সাথে নিয়ে যাবি আর নিয়ে আসবি, বুঝলি? তারপর আমার খাওয়া দাওয়া শেষ হলো। আমি বাইরে চলে আসলাম। এসে ঋতু আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর সে আসলো আর আমি খাওয়ার সময় খেয়াল করিনি, শরম পেয়েছিলাম তো, তাই এখন দেখলাম আপু নীল শাড়ি পরেছে। আপুকে একদম পরীর মতো লাগতেছে। আমি তো তার দিক থেকে চোখ ফেরাতেই পারছি না। হঠাৎ সে বলে উঠলো, কিরে এমন হ্যাঁ করে কি দেখিস? আর এভাবে কি সারাক্ষণ দেখতে থাকবি নাকি? তার কথায় আমার হুঁশ এলো আর আমি তার দিক থেকে চোখ নামিয়ে নিলাম। তারপর মনে মনে বললাম, একটু আগেই যা দেখালেন আর কি দেখবো। তারপর সে আবারও বলে উঠল, ওই কি ভাবতেছিস? কিছু না। তো রিক্সা ডাক দে। তারপর আমি রিক্সা ডাক দিলাম। সে উঠে পড়লো
আর সাথে আমিও। একটু পর সে বলে উঠল, আমাকে কেমন লাগতেছে বললি না তো? আমি তাকে রাগানোর জন্য বললাম, একটু ভালো লাগছে না, পুরোই ময়দা সুন্দরী লাগতেছে। আপু, একে তো খারাপ বলেছি, তার উপর আপু, যা শুনলে বোম হয়ে যায়। এবার আপনারাই বলেন কি হতে পারে। এটা শোনা মাত্রই তার চোখগুলো লাল হয়ে গেল আর আমার দিকে তাকালো। আমি তো দেখি ভয় শেষ। তারপর সে আমাকে বলল, আমাকে আপু বলেছিস তাই না? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। তার উপর আবার কি বলেছিস? হ্যাঁ, মনে পড়েছে, আমি ময়দা সুন্দরী তাই না? বলেই সে আমার চুলগুলো টানতে লাগলো। আর আমি বললাম, আমার ভুল হয়ে গেছে, আমি মুখ ফসকে বলে ফেলেছি আপু। আর হ্যাঁ, আপনাকে খুব সুন্দর লাগতেছে। আমি একটু রাগানোর জন্য এমনটা করেছি। কিন্তু কে শুনে কার কথা? একসময় আর না পেরে তার চুল ধরে আর তার মুখটা আমার মুখের সামনে আনলাম। তারপর 4 ঠোঁট এক করে দিলাম। এমনটা হওয়ায় সে পাথরের মতো হয়ে গেল। টানা 5 মিনিট পর তাকে ছেড়ে দিলাম। তারপর কেউ আর কারোর দিকে তাকাচ্ছি না, আর কথাও বলছি না। এইভাবে কলেজে চলে আসলাম। এসেই চলে গেলাম প্রিন্সিপালের রুমে, কারণ ঋতুকে তো ভর্তি করাতে হবে। স্যারের রুমের সামনে এসে, স্যার আসতে পারি? আরে আরাফাত যে, আসো আসো, ভেতরে আসো, বসো। ধন্যবাদ স্যার। ঋতুকে দেখিয়ে বলল, তুমি কি ঋতু? জি স্যার, আমি ঋতু। তোমার মামার সাথে একটু আগেই কথা হয়েছে। ও, তো মামা কি বললেন? বললেন ভর্তি করে নিতে। তো তুমি কি তোমার সব কাগজ নিয়ে আসছো? স্যার, এই নিন। জি স্যার, এখন তাহলে আসি। আসো। আর হ্যাঁ, দুজনকেই বলছি মন দিয়ে পড়াশোনা করবে, ওকে? ওকে স্যার। ওকে স্যার। গুড, এখন আসতে পারো। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম আর ঋতুকে ওর ক্লাসে দিয়ে আসলাম। আর আমি আমাদের পছন্দের জায়গায় গাছতলায় চলে আসলাম। এসে দেখি মাহি আর আবিদ বসে আড্ডা দিচ্ছে। আমিও গেলাম আর বললাম, কেমন আছিস রে তোরা? আমরা আর কেমন থাকবো, যেমন ছিলাম তেমনই। কিন্তু তুই তো মনে হয় বাবিকে নিয়ে খুব ভালো আছিস, তাই না? মানে, তোর কথা ঠিক বুঝলাম না। না বোঝার তো কিছুই নাই। তুই যে একটা মেয়ের সাথে এক রিক্সায় কলেজে আসলি, মেয়েটা কে? আরে ওটা তো আমার মাহি আর আবিদ একসাথে। কি কি বল বল, কে? জিয়ে পয়া আমাদের ভুলে গেলি? তারপর তাদের আছা মতো পিটালাম আর বললাম, ওটা আমার ফুফাতো বোন, আমাদের কলেজে চান্স পেয়েছে তাই এখানে ভর্তি হয়েছে আর পড়বে, বুঝলি? বুঝলাম। গুড। এর মধ্যে হঠাৎ ক্লাসের ঘন্টা পড়ে গেল আর আমি বললাম, চল, ঘন্টা পড়েছে, ক্লাসে যাই। চল। তারপর সবাই মিলে ক্লাসে গেলাম, ক্লাস করলাম। আমরা আবার ভালো ছেলে, 2টার বেশি ক্লাস করি না, তাই 2টা ক্লাস করে আবারও গাছতলায় চলে আসলাম। একটু পর দেখি আপু আসলো, সাথে কয়েকটা মেয়ে, হয়তো নতুন বন্ধু বানিয়েছে। তারপর আমাদের কাছে এসে বলল, কিরে, ক্লাস বাদ দিয়ে এখানে কি? তারপর আমরা পেছনে তাকালাম আর আবিদ বলল, এটাই ভাবি না? তাই তো মনে হচ্ছে। চুপ শালা, মুখ বন্ধ করে রাখতে পারিস না? তারপর ওরা চুপ হয়ে গেল আর আমি আপুকে বললাম, এমনি ভালো লাগছে না, তাই আর ক্লাস করিনি। ও, তো আপনি এখানে? আমারও। চল বাসায় যাই। তখন আমি আবিদ আর মাহির দিকে তাকালাম। ওরা বলল, তাকাতে হবে না, যা যা। আমি আর কিছু না বলে চলে আসলাম। আসার সময় শুনতে পেলাম, মানে ওরা বলল খাওয়াতে কিন্তু একদিন হবেই, তোর মনে রাখিস আরাফাত। তারপর আমরা বাসায় চলে আসলাম। এসে দরজার কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আর ঋতু যা করলো আর বললো আম্মুকে, আমি তো হতবাক হয়ে গেলাম। আমি কলিং বেল দিলাম আর আম্মু এসে দরজা খুলে দিল। তখন ঋতু বলে উঠল, মামি জানো তোমার ছেলে না খুব খারাপ। কেন রে মা, কি করেছে ওই বান্দরটা? জানো মামি, আমরা যখন আসছিলাম বাড়িতে, হঠাৎ করে তোমার ছেলে বলল, তুই দাঁড়া আমি আসছি বলেই একটা দোকানে গেল আর 1 প্যাকেট সিগারেট নিয়ে আসলো, সাথে একটা খেতে খেতে। আমি কত বারণ করলাম কিন্তু শুনলো না। তারপর আমি তার থেকে সিগারেটটা ফেলে দিছি, সে রাগ দেখে আমাকে থাপ্পড় দিছে। আমি তো এটা শুনে মনে হয় আকাশ থেকে পড়লাম। তারপর আমি ঋতুর দিকে তাকালাম, দেখছি হাসতেছে। আমার তো সেই রাগ উঠলো, ইচ্ছে করছে মেরে একেবারে শেষ করে দেই। কত বড় মিথ্যা কথা বললো আম্মুর সামনে। তারপর আম্মুর দিকে তাকালাম আর সাথে সাথে 2টা পড়লো আমার গালে। আর আম্মু তো রেগে আগুন। আম্মু তখন আমাকে বলল, এই শিক্ষা দিছে তোকে? এই শিক্ষা দিছি যে রাস্তাঘাটে সিগারেট খাবি? আমি তখন ভালো ছেলের মতো কান্না কান্না ভাব করে বললাম,
বিশ্বাস করো আম্মু, আমি সিগারেট খাইনি। ঋতু মিথ্যা বলতেছে, আমাকে ফাঁসানোর জন্য এসব বানিয়ে বানিয়ে বলতেছে। তখন আম্মু বলল, ওই আমার মেয়ে মিথ্যা বলবে কেন? ও তোর কোন জন্মের শত্রু যে মিথ্যা বলবে? এরই মধ্যে ঋতু বলে উঠল, থাক মামি, ছেড়ে দাও, আর কিছু বলো না, আমিও অনেক বকেছি। তখন আম্মু বলল, আমার মেয়ে বললো বলে তোকে ছেড়ে দিলাম, নয়তো। হায় রে দুনিয়া, নিজের মা দেখি আজকাল নিজের ছেলের কথায় বিশ্বাস করে না। কোথাকার বালের মেয়ে তার কথা বিশ্বাস করে, যে কিনা মিথ্যা বলতে ওস্তাদ। এর মধ্যেই আম্মু আবারও বলে উঠল, আর যেন কোনোদিন না শুনি এসব খাওয়ার কথা। আমি শুধু মাথা নেড়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে আমার তো খুব রাগ হচ্ছিল। ঋতুর বাচ্চা কেমনে এটা করতে পারলো আমার সাথে? কেন আম্মুকে এসব বলো? কথাই বলবো না ওর সাথে। তারপর ওয়াশরুমে চলে গেলাম। একটু পর বাইরে আসলাম, এসে দেখি আবিদ ফোন দিছে। আমি ফোনটা ধরলাম। হ্যালো। হ্যালো, কী খবর? বাসায় পৌঁছেছিস? বাসায় তো পৌঁছেছি, কিন্তু খবর ভালো না। কেন, কি হয়েছে? শোন তাহলে। তারপর সব খুলে বললাম। তারপর বললাম, খুব রাগ হচ্ছিল ভাই, ঋতুর বাচ্চাকে একটা শাস্তি দিতে হবে। তখন আবিদ বলল, শোন, এখন সব ঠিক করে নে, ঝামেলা করিস না। আমরা তো আছি নাকি? ঠিক একটা শাস্তি দিয়ে দেবো, বসা রাখ আমার ওপর। ওকে, কিন্তু তোরা আমার সাথে থাকবি তো? মানে শাস্তি দিবি তো? অবশ্যই, তোর সাথে এমনটা করেছে, শাস্তি না দিলে হয়? ওকে, তাহলে এখন রাখি, বাই। ওকে, বাই। তারপর ফোনটা কেটে দিলাম। একটু পর দেখি ঋতু আসলো আমার ঘরে। আমি দেখেই মুখটা ঘুরে নিলাম। তখন ঋতু আমার কাছে আসলো আর বলল, রেগে আছিস আমার উপর? না, তোর মুখ ঘুরিয়ে আছিস কেন? এমনি। সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে এভাবে মামির কাছে মার খাওয়াতে চাইনি। কি মেয়ে দেখেছেন, মার খায় এখন বলতেছে চাইনি। তারপর ঋতু আবারও বলল, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। আসলে সকালে তুমি আমাকে আপু বলেছিলে, আর আমাকে ভালো লাগছে না বলেছিলে, তাই আগে এমনটা করেছি, প্লিজ সরি। তখন আমি মনে মনে ভাবলাম আর বললাম, এত করে যখন বলতেছে তখন মাফ করে দিই, আর আমাদের তো প্ল্যান আছেই, তোমাকে শাস্তি দিব। হঠাৎ সে আবারও বলে উঠল, বুঝেছি, মাফ করেনি, তাকাও তো আমার দিকে। আমি তাকালাম, আর সাথে সাথে সে আমার চুল শক্ত করে ধরে আমার মুখ তার মুখের সামনে নিয়ে গেল আর 4 ঠোঁট এক করে দিল। আমি তো মূর্তির মতো হয়ে গেছি, ভাবতে পারিনি ঋতু এমনটা করবে। এভাবে 5 মিনিট থাকার পর ঋতু আমাকে ছেড়ে দিল আর বলল, মামি খেতে রাখতেছে, নিচে আসো, বলেই চলে গেল। আমি তখন ভাবতে লাগলাম একটু আগে কি হলো, আর হঠাৎ মনে হলো ঋতু তো আমাকে তুমি করে বলল, তার মানে কি ও কি আমাকে ভালোবাসে নাকি? ধুর, আমি এসব কি ভাবতেছি, ও কেন আমাকে ভালোবাসবে? তারপর আর কিছু না ভেবে নিচে চলে গেলাম খেতে। তারপর খেয়ে দিয়ে রুমে চলে আসলাম, এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা হঠাৎ ফোনটা বেজে উঠলো। আমি লাফ দিয়ে উঠি, দেখি কি ফোন করলো। তারপর ফোনটা হাতে নিলাম, দেখি মাহি ফোন করেছে। ধরলাম। হ্যালো। কি রে, কই তুই? এই তো দোস্ত, বাসায় ঘুমাইতেছি। অনেক ঘুমাইছিস, এখন তাড়াতাড়ি রেডি হয়ে পরতলায় চলে আয়। ওকে, আসতেছি 10 মিনিট। ও, আপনাদের বলে রাখি, আমার বটতলা নামের একটা জায়গায় আড্ডা দেই। তারপর আর কি উঠে ফ্রেশ হলাম, হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বটতলায়। একটু পর চলে আসলাম বটতলায়, এসে দেখি আর আমি তুইটা বসে আছে। আমি গেলাম। আসছিস? বস। মামা, 3 কাপ চা দাও তো। ভাই, আমি আজকের বিলটা দিমনি, ওকে? হ, আমাদের তো বুঝে ধরেছে, তাই না? এই সামান্য চায়ের বিল দিয়ে তোর ঠিক শেষ। ওটি হচ্ছে না মামা। ঠিক বলেছিস। সালাদ তো দেখি আমাদের ঠকাতে আসছিল, এখন নিজেই ঠকে গেল। মনে মনে বললাম, শালারা ধরতে ভাসছে রে, ধুর। তারপর একটু ভাব নিয়ে বললাম, আমি চায়ের বিল দিতে চাইলাম যাতে তোদের টাকা বাঁচে। তোরা তো শুনি না, আমাকে যা নয় তা বলতেছিস। ভালো মামা, তুমি এখন যখনই ভাবলো কাজ হবে না, তোমাকে কিন্তু খাওয়াতেই হবে। ঠিক আছে, খাওয়াবো। তার আগে আমাকে যেটা ফোনে বলেছিলে তার একটা ব্যবস্থা করে দে। তারপর আরে মামা, ওই জন্যই তো তোমাকে রেখেছি, আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। তো বল ভাই, কি প্ল্যান? আরে দাঁড়াও, বলতেছি। তার আগে বলো, ঋতু আপু কি তোকে পছন্দ করে, মানে কেয়ার করে? শোন, তাহলে আমরা 3 জন তো শুধু জানি মাহের জিএফ আছে, আর তো কেউ জানে না, তাই না? ও, আপনাদের তো বলাই হয়নি, তাই না? মাহের জেফ আছে, তার জন্য সরি। হ্যাঁ, মাহের একটা জেফ আছে, এটা শুধু আমরা 3 জন জানি। এখন আপনারা জানলেন, কাউকে আবার
বলে না যেন, তাহলে কিন্তু মাহি আমাকে মারবে। আবিদের এই কথা শুনে মাহি কাঁদতে লাগলো। আরে ওরে কেউ পানি দে। তারপর আমি বললাম, আছে তো। তো ওর জিএফকে কিছুদিন তোর নিজের জিএফ বানিয়ে ঋতুর সামনে অভিনয় করবি, তাহলেই দেখবি সে জ্বলতেছে। আরে ভাবি, তাকে শাস্তি দিতে পারবি। কেমন কেমন লাগলো বল আইডিয়া? ঠিকই বলেছিস। বালের ঠিক বলেছিস। আর বালের আইডিয়া। আমি আমার জেব তরি দিব না। দে না প্লিজ দোস্ত, আমি তো আর একেবারের জন্য নিচ্ছি না, কয়েকদিনের জন্য। আর শুধু তো অভিনয় করবে। আরাফাত তো ঠিকই বলেছে। তুই আর একটা কথাও বলবি না শালা, তোর জন্য সব হলো। তারপর অনেক বুঝিয়ে মাহিকে রাজি করালাম এবং বলে আসলাম কালকে ওর জেবকে নিয়ে আসতে কলেজে। তারপর বাসা চলে আসলাম, এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আপুর সাথে একটা কথা বলে নে, শুধু মনে মনে বলতেছি কালকে থেকে তোমার হবে। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কলেজে গেলাম, কারণ মাহের জেবকে সব বুঝিয়ে যেতে হবে। তারপর কলেজে গেলাম, দেখলাম ওরাও চলে আসছে। তারপর মাহির জেবের সাথে কথা বলে সব বুঝিয়ে দিলাম। আর হ্যাঁ, মাহি সব বলে রেখেছে, তাই বেশি কিছু করতে হয়নি। একটু পর আমরা গাছতলায় বসে আছি, মাহির জিপ আমার পাশে। তখন দেখলাম আপু আসতেছে, তাই আবিদ আর মাহি চলে গেল। আমি আর মাহির জিএফ হাত ধরে বসে রইলাম। আমাদের এরকম অবস্থা আপু দেখে আমাদের কাছে আসলো, আর যা করলো আমি তো ভাবতে পারিনি যে আপু। তারপর আমরা গাছতলায় গিয়ে বসে আড্ডা দিয়েছিলাম, আর একটু পর আপু এসেছিল, যা দেখে মাহি আর আবিদ উঠে চলে গেল। আমি আর মাহির জিএফ হাত ধরে বসেছিলাম। আপু আমাদের দেখতে পেয়েছে, আর এটা দেখা মাত্রই সে রাগ করে উঠে গেল, আর চোখ দিয়ে মনে হয় আগুন বের হবে এমন অবস্থা। আর আপু আমাদের কাছে আসলো, আর এসে, আপনারা কি ভাবছেন আমাকে দিছে? আরে না, মাহির জিএফকে দিছে। আমি ভালো ছেলে বুঝলেন, সেটা আপু জানে, তাই আমাকে দেয়নি এমন একটা ভিটামিন। তারপর আপু বলতে লাগলো, আই মেয়ে, কলেজে কি এইসব করতে আসো? হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে একটা ছেলের সাথে গাছতলায় বসে প্রেম করতেছো? সরি আপু, আর কিছু বলতে পারলো না, তার আগেই ঠাস করে আরেকটা দিছে আপু। আহারে, বেচারি নাটক করতে এসে ভিটামিন খাচ্ছে। আর তাকে থামিয়ে দিয়ে আবারও আপু বলল, কোনো সরি না, আর যেন কখনো এইসব না দেখি, বুঝে গেছে? শুধু মাথা নেড়ে হ্যাঁ বলেই চলে গেল। আর আমি এতক্ষণ নির্বাকের মতো দেখছিলাম এসব। এরপর মাহির জিপ চলে যাওয়ার পর আপু আমার দিকে তাকালো। আমি একবার তাকে বুঝতে পেরেছি আমার কপালে দুঃখ আছে, কারণ তার চোখ দেখে মনে হচ্ছে এখনই আগুন বের হবে। তাই আমি তার দিকে তাকালাম না, চোখ নামিয়ে নিলাম, আর সাথে সাথেই ও মা, এবার দেখি থাপ্পড়টা আপু আমাকে দিয়েছে। আপনারা ভালো না, আপনারা আমার জন্য দোয়া করেননি, বরং চেয়েছেন যাতে আমি মার খাই, তাই না? দুষ্ট সবাই। আসুন, আমি যেহেতু থাপ্পড়টা খেয়ে ফেলেছি, তখন কি আর করার। শুধু একটা কথাই বলি, আপনারাও যাদের বিয়ে হয়েছে তারা এখন থেকে বউয়ের হাতে থাপ্পড় খান, আর যারা করেননি তারা যেন বিয়ের পর খায়। মজা করে বললাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আমার আমার দোয়া আমি মন থেকে করে নিই, তাই চিন্তা নাই। তারপর আপু আমাকে বলল, এসব কি? তুই মেয়েদের সাথে হাত ধরে বসে থাকিস, তাদের সাথে প্রেম করিস? আপু আমি তো। চুপ কর, আর একটা কথাও বলবি না। তুই চল আজকে বাসায়, তারপর তোর খবর হবে। প্লিজ আপু। বলতে না বলতেই ঠাস করে আবার জ্বর। এবার আমি বুঝতে পেরেছি জ্বরটা কেন দিল। আপু বলেছি তার জন্য। সরি ঋতু, আর কখনো এমনটা হবে না। প্লিজ বাড়ি থেকে কিছু বললো না প্লিজ। ঋতু আমার মুখ থেকে তুমি শুনে আমার দিকে তাকালো, দেখে বোঝা যাচ্ছে তুমি করে বলাতে রাগটা কমেছে। তারপর সে আমাকে বলল, কেন তুমি ওই মেয়েটার সাথে বসেছিলে? কেন ওর সাথে প্রেম করতেছিলে? জানো না আমি তোমাকে। তুমি আমাকে কি? কিছু না। না বললে কিন্তু আমি আবার ওই মেয়েটার কাছে চলে যাব। তখন ঋতু আমাকে জড়িয়ে ধরলো আর বলল, দেখি তো কেমন করে যাও। আরে কি করছেন, সবাই দেখছি তো নাকি? দেখুক, তাতে আমার কি? আপনার না হলেও আমার অনেক কিছু, ছাড়েন। তারপর জোর করে ঋতুকে ছেড়ে নিলাম। তারপর আমি বললাম, তুমি যদি না বলো তুমি আমাকে কে, তাহলে কিন্তু আর কখনো তোমাকে তুমি করে বলবো না, আর কথা বলবো না। আমি তোমাকে ভালোবাসি। আমি মনে মনে বললাম, এটাই তো সেই কবে থেকে শুনতে চাচ্ছি। তারপর একটু
না জানার ভান করে বললাম, কি 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 এসব বলতেছেন? মাথা ঠিক আছে তো নাকি? তারপর ঋতু বলল, হুম, আমার মাথা ঠিক আছে, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরে পাগলি, সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি আমি, আর তোমাকে পেয়েও ফিরিয়ে দেব? হুম? আমার কথা শুনে ঋতু আমার দিকে তাকালো আর বলল, তাহলে এতদিন বলনি কেন? আর ওই মেয়ের সাথে ওসব তাহলে কি ছিল? তারপর পেছন থেকে হাততালি শব্দ এলো। আমরা একে অপরকে ছেড়ে দিলাম। তখন মাহি আর আবিদ এসে বলল, তাহলে ভাবি শেষমেশ হয়েই গেল। হুম? এই কিসের ভাবি? হুম? থাক, আর ঢং করতে হবে না, আমরা সবাই শুনেছি। আর হ্যাঁ আপু, সরি ভাবি, ওই মেয়েটা হলো আমার জিএফ। আপনাকে কালকের জন্য একটু শিক্ষা দেওয়ার জন্য আরাফাত এই নাটক সাজিয়েছে। মাহির কথা শুনে আপু আমার দিকে রাগে চোখে তাকালো। আমি বললাম, ভালো, সবই যখন বলে দিলি তাহলে এটাও বল, বুদ্ধিটা কার ছিল? বাস্তু দিলি, তাহলে তোরা কেন বাকি থাকবে? আমার কথা শুনে ঋতু হয়তো কিছু বুঝতে পেরেছে, তাই সে বলল, মাহি, সত্যি করে বলতো আসল ঘটনা কি? ভাবি আমি বলতেছি, আসলে আরাফাত কালকে আমাকে আপনি কি করেছেন সবই বলেছে। তারপর আমি বুদ্ধি করে ওকে এসব কথা বলি যাতে আপনাদের ভালোবাসাও প্রকাশ পায় আর কোনো সমস্যাও না হয়। আপুর হাত থেকে বাঁচার জন্য এসব বলল। তারপর আপু কি যেন ভাবলো আর বলল, ঠিকই করেছো, থ্যাঙ্কস। আর আমার কানে কানে বলল, তুমি খালি বাসায় চলো আজকে। ওরা তখন বলল, ভাবি খালি থ্যাঙ্কস দিয়ে কাজ হবে না, খাওয়াতে হবে। তখন বললাম, ওই কিসের খাওয়ারে? হুম, পেটু? ওরা তখন বলল, দেখেছেন ভাবি, আমরা উপকার করলাম, তার জন্য একটু খাওয়ার কথা বললাম, আরও আমাদের পেটুক বলতেছে। তখন আপু বলে উঠল, আচ্ছা, ঠিকই তো, ওই হারামি বাবিরে প্রপোজ কর যা। তখন ভাব নেই বললাম, পারবো না। তখন ওরা বলল, কেন পারবি না? তখন বললাম, তোরা শালা সবাই বেইমান, নিজেরা বাঁচার জন্য আমাকে ফাঁসিয়ে দেয়, আর নিজেদের ভালোর জন্য অনেক ক্ষতি হলেও কিছু ভাবিস না। তখন ওরা বলল, দূর বাদ দে তো সব, আর প্রপোজ কর। বললাম তো পারবো না। তখন ওরা কিছু বলার আগেই আপু বলে উঠল, কি বললি তুই? আরেকবার বলতো। আরে আমি তো বললাম প্রপোজ করবো, ভাবতেছি। তখন ওরা হাসতে লাগলো। আমি তখন ডাক দেখিয়ে বললাম, চুপ শালারা। তখন আপু বলল, তাড়াতাড়ি প্রপোজ কর, বেশি সময় নেই, আজকে না করলে হয় না। আচ্ছা ঠিক আছে, করতেছি, এত রাগের কি আছে শুনি। তারপর প্রপোজ করতে শুরু করলাম। প্রপোজের কথা, তুমি আমার কাছে মেঘ, আমার কাছে পড়ি, দেব তোমাকে সময়, আমার হাজারো ব্যস্ততা সারি, সকালে সূর্য তুমি, রাতের ওই চাঁদ, ভালোবাসায় জড়িয়ে রাখবো তোমায় সারা দিন রাত। হবে কি তুমি আমার পথ চলা সাথী? হবে কি তুমি আমার শেষ ভরসা? গোলাপের প্রথমে কলি আসে, পরে আসে ফুল, আমি তোমায় ভালোবাসি ঋতু, আই লাভ ইউ। তারপর ঋতু আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, হ্যাঁ আমি তোমার সব হব। এরই মধ্যে ওরা দুজনেই বলে উঠল, অনেক হয়েছে প্রেম প্রীতি, এখন চলেন আমাদের ট্রিট দিবেন। যাবো তো, তার আগে মাহি, তোমার জিএফ কই? তাকে ডাক দাও। তারপর মাহি আর তার জিপকে ডাক দেয়, সে আসে। তারপরে ঋতু তাকে সরি বলে মাপ চায়, সেও মাপ করে দেয়। তারপর তারা সবাই মিলে একটা রেস্টুরেন্টে যায় এবং দুপুরে খাবার খেয়ে নেয় এবং বাড়ি চলে যায়। এভাবে তাদের ভালোবাসার মধ্যে দিয়ে দিন চলতে থাকে। এভাবেই কিছুদিন যায়। কয়েকদিন পর সকালে নাস্তা টেবিলে বসে সবাই নাস্তা করছিলাম। হঠাৎ ঋতু বাবাকে যা বলল তা শুনে মনে হয় আমি আকাশ থেকে পড়লাম। কয়েকদিন পর সকালে নাস্তা টেবিলে মিলে নাস্তা করছিলাম, তখন ঋতু আব্বুকে বলল, মামা, আমি তোমাদের কাছে বোঝা হয়ে আছি, তাই না? আব্বু তখন খাওয়া বাদ দিয়ে ঋতুর দিকে তাকালো আর বলল, এই সময় কি কথা মামুনি? আমরা কখন তোকে এসব বলছি যে এসব বলতেছিস? মামা, তোমরা তো কিছু বলনি, বলেছে তো তোমাদের আদরের সন্তান আরাফাত। আমি তো ঋতুর কথায় আকাশ থেকে পড়লাম। আরে আমি এসব কখন বললাম? তখন আব্বু বলল, দেখছো আরাফাতের মা, তোমার ছেলে কতটা কুলাঙ্গার হয়ে গেছে, আমাদের মেয়েকে কি সব বলছে। ওকে তো আমি। তখনই আম্মু আব্বুকে আটকালো আর বলল, দেখো, এখন খাবার টেবিলে কিছু করো না, ও না বুঝে করেছে, এবারের মতো ছেড়ে দাও। তখন ঋতু বলে উঠল, থাক মামা, মাফ করে দেন ওকে। তখন আব্বু বলল, দেখ আমার মেয়েকে দেখে শেখ, যাকে তুই কিনা এসব বলছিস। আর হ্যাঁ, ওর জন্য আর তোর মার জন্য তুই আজকে বেঁচে গেলি। আর যেন জীবনেও এসব কথা না শুনি।
আমি তো ভয় শেষ, তাই শুধু বলে মাথা নাড়ালাম, কারণ আমি বুঝতে পারছি যে আমি যাই বলি না কেন কেউ বিশ্বাস করবে না। তাই দোষটা নিজের ঘাড়ে নিলাম আর মনে মনে বলতে লাগলাম, ফুপুর বাচ্চা ঋতু, তোর এটার শাস্তি আমি দিমুই, দেখিস। তুই আরাফাতকে চিনিস না। তারপর আপু উঠে চলে গেল, সাথে আম্মু গেল। তখন আমি আর ঋতু ছিলাম টেবিলে বসে। তখন সে বলে উঠল, কিরে, কেমন বাস খাওয়ালাম? আর মেয়েদের দিকে তাকাবি? বল, তাদের সাথে কথা বলবি? ও, এবার বুঝলাম কেন ঋতু আমাকে এত বড় বাস দিল। আপনারা হয়তো কিছু বুঝতে পারেননি যে আমার মতো ভদ্র কেউ সাদাসিধে ছেলেটাকে ঋতু কেনই বা বাসটা খাওয়ালো আর এসব বলল। আসুন একটু অতীত থেকে ঘুরে আসি। অতীত কয়েকদিন আগের কথা। আমি, মাহি আর আবির কলেজের গাছতলায় বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ করে মেঘলার ফোন করে। ও, আপনাদের তো বলাই হয়নি, মাহির জিএফের নাম মেঘলা আক্তার। নামটা এমনি দেওয়া, কারো এই নাম হয়ে থাকলে প্লিজ কিছু মনে করবেন না। আর হ্যাঁ, আমার বন্ধু মাহিকে খেপাবেন না, নইলে সে কিন্তু আমাকে মারবে। আমরা ভালোবেসে মেঘলা বলে ডাকি। থুকু, মাহি ভালোবেসে মেঘলা বলে ডাকে, তাই আমরাও ডাকি। আমরা জিগারের দোস্ত কিনা। তারপর মাহি ফোনটা ধরে। তখন মেঘলা বলে, কোথায় আছো তুমি? এই তো শোনা আরাফাত, আর আবিদের সাথে কলেজের সেই গাছতলায় বসে আছি। কেন, কি হয়েছে? আসলে আমি না একটু শপিং করতে যাব। তুমি কি আসতে পারবে প্লিজ? আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলো, আমি আসতেছি। থ্যাংক ইউ বাবু। বিগ বাজার মলে চলে আসো। ওকে সোনা, আসছি, বাই। ওকে। তারপর মাহি ফোনটা কেটে দেয়। আর আমরা তাদের উম্মাদা দেখে বুঝতে পেরেছি কে ফোন দিছে। তাই আমি বললাম, কিরে মেঘলা কোথায় যেতে বললো? দোস্ত, তুই কিভাবে বুঝলি মেঘলা ফোন দিয়েছিল? শোন, তোর থেকে আমার বুদ্ধি একটু বেশি, বুঝলি? আর তোরা যে শুরু করেছিস সবাই বুঝতে পারবে। যাই হোক, কোথায় আর কেন যেতে বললো তাই বল। আসলে মেঘলা একটু শপিং করতে যাবে, তাই বিগ বাজারে যেতে বলল। ঠিক আছে, যা যা। রাগ করিস না প্লিজ, বুঝতেই তো পারছিস। ঠিক আছে, যা। তারপর মাহি চলে গেল। তখন আবিদ বলল, মাহি তো চলে গেল ওর জিএপের কাছে, তো আমরা এখান থেকে আর কি করব? চল কোথা থেকে ঘুরে আসি, সাথে মেয়েও দেখা হবে নতুন নতুন। দেখ, ঋতু জানতে পারলে আমার খবর করে দেবে। আর দূর, ও কেমনে জানবে? আমরা তো দুজনে যাব। ওকে, চল তাহলে। তারপর আমি আর আবিদ বাইক নিয়ে চলে গেলাম একটা মলে। হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, আমি এরই মধ্যে নতুন একটা বাইক কিনেছি, গল্পে, বাস্তবে না। তারপর আমরা মলে কয়েক পাক দিয়ে মলের একটা রেস্টুরেন্টে এসে বসলাম। তারপর কফি খেতে লাগলাম। একটু পর আবিদের একটা ফোন আসে, উঠে চলে যায়। তখন আমি বসে আছি একা। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে আরাফাত বলেই জড়িয়ে ধরলো। আমি তো পাথর হয়ে গেলাম। তারপর তাকে ছাড়িয়ে দিলাম আর বললাম, কে আপনি? আরে শাকিলা, তুই কোথা থেকে? চিনতে পারছিস তাহলে? কি যে বলিস, তোরে চিনবো না কেন? তাও ঠিক, আমরা তো একসাথে পড়ছি তাই না? এবার বল, তুই এখানে? হুম, আসলে তুই তো জানিস আমার বিয়ে হয়েছে আর আমি ঢাকায় থাকি। আর কয়েকদিন পর পর আমার এক বন্ধুর বিয়ে, তাই এখানে আসছি। ওহ, ভালো। আচ্ছা, তোর নাম্বার দে তো। এই নে, 2টা দিলাম না, আপনারা হয়তো আমাকে জ্বালাতন করবেন। তারপর আমি আর শাকিলা কিছুক্ষণ হেসে হেসে কথা বললাম। আমি হঠাৎ খেয়াল করলাম কেউ একজন শাকিলা আমাকে জড়িয়ে ধরার পর থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে তো হবাক। আরে, এটা তো ঋতু। এখন আমার কি হবে আল্লাহ জানে। এর মধ্যে শাকিলা বলে উঠল, আজকে আসি রে, বাই। বাই। তারপর সে চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম। তারপর ঋতু আমার কাছে আসলো। আমি বললাম, ঋতু, তুমি যা ভাবছো আর বলতে পারলাম না করে দিল আর বলল, তুই এতটা খারাপ, একটা মেয়েকে জড়িয়ে ধরেছিস? ছি! তারপর সে চলে গেল। এর মধ্যে আবিদ এসে বলল, বন্ধু কিছু মনে করিস না, আমি শাকিলার আসার পর থেকে এখন পর্যন্ত সবই দেখেছি, চিন্তা নাই, সব ঠিক হয়ে যাবে। বুঝি না সব খালি আমার সাথে কেন হয়। বাদ দে, চল বাসায় যাই। চল। তারপর আমরা বাসায় চলে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেছে, তাই এসে শুয়ে পড়েছি। সকালে কি হলো আপনারা তো জানেনই। আসুন এখন বাস্তবে ফিরি। বাস্তব। তখন ঋতুকে বললাম, চোখের দেখা সবসময় ঠিক হয় না,
আর সত্যিও হয় না। যার জন্য আমার সাথে এমনটা করলেন সেটা আসলে সত্যি নয়। ও আমার ক্লাসমেট ছিল আর ওর বিয়ে হয়ে গেছে, এতদিন পর দেখা, তাই এমনটা করেছে। আর আপনি কিছু না জেনেই ভালো, খুব ভালো থাকেন বলে উঠে চলে আসলাম। তখন ঋতু ভাবতে লাগলো, আসলেই তো আমার খোঁজ নেওয়া উচিত ছিল। আমি কিছু না জেনে শুনে আরাফাতের সাথে এরকম করলাম। সে যদি আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যায়, না, এই আমি কি করলাম? বলেই কান্না করতে লাগলো। তখনই মা এসে বলল, কি হয়েছে? সে কিছু না বলে কান্না করতে করতে উপরে চলে গেল আর আমার রুমের সামনে এসে কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ, আমার ভুল হয়েছে। আমি আর কখনো এমনটা করবো না, সত্যি। প্লিজ আপনি এখন নেহা কান্না করবেন না তো, আমার ভালো লাগছে না, যান এখান থেকে। আর হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি না, যান। যে ভালোবাসার মানুষকে ভুল বুঝে সন্দেহ করে তাকে না ভালোবাসাই ভালো। প্লিজ আরাফাত, তুমি এসব বলো না। তুমি এসব বললে আমি কিন্তু সুইসাইড করব। যা খুশি করেন, যান তো, আমি আপনাকে আর দেখতে যাই না। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো, বাই। আমি তোমাকে সন্দেহ করি তো, আসলে তোমাকে ভালোবাসি, তাই আমি এমনটা করি। আর হ্যাঁ, তুমি যেহেতু কখনো আমার এই মুখ দেখতেই চাও না, আমিও আর দেখাবো না, বাই। বলে কান্না করতে করতে চলে গেল। আমি তখন ভাবতে লাগলাম, আসলেই তো, তাই ঋতু আমাকে ভালোবাসে, তাই এমন সন্দেহ করে। আমরা এমনটা করা ঠিক হয়নি। তারপর হঠাৎ নিচ থেকে মায়ের চিৎকার শুনতে পেলাম। দৌড়ে গিয়ে যা দেখলাম তা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দেখলাম যে ঋতু। তারপর ঋতু দৌড়ে নিচে তুলে গেল আর টেবিলের উপর থেকে ফল কাটা ছুরি নিয়ে নিজের হাত কেটে ফেললো। তখন মা এসব দেখে দৌড়ে রান্নাঘর থেকে ঋতুর কাছে আসলো, এসে চিৎকার দিয়ে উঠলো আর বলল, কি হয়েছে, কেন সে এমনটা করলো? ঋতু কিছু না বলে মায়ের কোলে জ্ঞান হারিয়ে ফেললো। এরই মধ্যে আমি মায়ের চিৎকার শুনে দৌড়ে নিচে চলে আসি। এসে দেখি ঋতুর হাত থেকে রক্ত পড়তেছে, যা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি ভাবতে লাগলাম যে ঋতু তাহলে সত্যি সত্যি সুইসাইড করলো। না, আর ভাবতে পারছি না। এরই মধ্যে মা বলে উঠলো, দেখ আরাফাত, ঋতু কি করে ফেলেছে, তুই কিছু একটা কর। মা তুমি কান্না করো না, আমি এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাবা, তাই কর, আমার মেয়েটাকে তুই বাঁচা। তারপর আমি ঋতুকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসালাম আর নিচে গাড়ি চালিয়ে ঋতুকে হাসপাতালে ভর্তি করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আবিদ আর মাহিও চলে আসলো। আমি ওদের দেখেই ঝুড়ি ধরে কান্না শুরু করে দিলাম। ওরা আমাকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, ঋতুর কিছু হবে না। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো আর বলল, রোগীর আত্মীয় স্বজন কি আছে? কাছে গিয়ে বললাম, আমি, কি হয়েছে বলুন। দেখুন, রোগীর অনেক রক্ত বের হয়ে গেছে, তাই এক্ষুনি বি পজিটিভ রক্ত লাগবে। তখনই আবিদ বলে উঠল, স্যার, আমার রক্ত বি পজিটিভ, আমি রক্ত দেব। ওকে, তাহলে আসেন আমার সাথে। চলে। এরপর আবিদ আমাকে বলল, এই আমি রক্ত দিতে যাচ্ছি, দেখবি ভাবি একদম ঠিক হয়ে যাবে, আর তুই কিন্তু একদম কান্নাকাটি করবি না, বলে দিলাম। তারপর আবিদকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তখনই আবিদ বলে উঠল, কান্না করতে মানা করলাম না তোকে? সরি, আর কান্না করব না। এই তো গুড বয়। মাহি আরাফাতকে দেখে রাখিস, আর কান্না করলে শুধু আমাকে বলিস, তারপর দেখবে আমি এসে কি করি। ঠিক আছে। আসলে সত্যিকারের বন্ধুরা এমনই হয়, বন্ধুর জন্য মনে হয় জীবন দিতেও দ্বিধা করবে না। আমি দোয়া করি আল্লাহর কাছে যে আমার এই গল্পের দেওয়া দুই বন্ধুর নাম, তারা যেন বাস্তবে এবং আমার বাকি বন্ধুরা, আমরা সবাই যেন একে অপরকে বিপদে পাশে থাকতে পারি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। তারপর আবিদ চলে গেল। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলো, সাথে আবিদও এলো। এসে আবিদ বলল, বলছিলাম না বাবির কিছু হবে না? গিয়ে আবিদকে জড়িয়ে ধরলাম আর বললাম, সত্যি আজকে তুই না থাকলে কী যে হতো। থ্যাঙ্কস রে দোস্ত। আবিদ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি তো অবাক। তারপর সে মাহিকে বলল, মাহি দেখো তো, এই কি আমাদের আরাফাত, যে বন্ধু হয়ে বন্ধুকে থ্যাঙ্কস দেয়? ওর সাথে কথা নাই, চল। বলে চলে যেতে লাগলো। আমি বুঝতে পেরে আটকালাম আর তাদের সামনে গিয়ে কান ধরলাম আর বললাম, সরি। না না না, কি 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 বলতেছে? বন্ধুতে তো নো সরি নো থ্যাঙ্কস। এবার তাহলে বুঝেছিস? বলেই ওরা দুজন আমাকে জড়িয়ে ধরলো। তখন ডাক্তার বলল, আপনারা 3 বন্ধু নয়, মনে হচ্ছে এক এক ভাই। দয়া করি আপনাদের বন্ধুত্ব যেন সারা জীবন এরকমই থাকে। থ্যাঙ্কস ডাক্তার। ডাক্তার ঋতু কেমন আছে? এখন অবশ্য ঘুমিয়ে আছে, ঘুমের ওষুধ দিছি তো।
ও, তো ঘুম ভাঙবে কখন? এই কিছুদিনের মধ্যেই। বলে ডাক্তার চলে গেল। এর মধ্যেই মা চলে আসলো। আসলে ওই সময় মাকে সাথে করে আনেনি। তারপর মা এসে বলল, আরাফাত, আমাদের ঋতু এখন কেমন আছে? মা এখন ভালো আছে। এরই মধ্যে ঋতুর বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি এখনও তো হয়নি, মানে আমার ফুপা ফুপি চলে আসে, এসে বলতেছে ঋতু কোথায় আর কেমন আছে। তখন আমি বললাম, আপনাদেরকে কে জানালো ঋতুর ব্যাপারে? আমি বলেছি। ও, ভিতরে আছে আর ভালো আছে, ঘুমিয়ে আছে। এরই মধ্যে আব্বু চলে আসে। তখনই একজন নার্স এসে বলল রোগীর ঘুম ভেঙেছে। এটা শুনে সবাই মিলে ঋতুর কাছে গেল, শুধু আমি, আবিদ আর মাহি ছাড়া। তারপর মা এসে বলল ঋতু ডাকতেছে আমাকে। আবিদ আর মাহি বলল, যা ভিতরে যা। তারপর আমি ভিতরে গেলাম। সবাই বের হয়ে আসলো। তখন ঋতু বলল, কেন এসেছিস তুই এখানে? তুই না বলেছিলি আমার মুখ দেখতে চাস না? তখনই আমি ঋতুর কাছে গেলাম আর সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় দিলাম। তুই আমাকে মারলি? তখন আমি ঋতুর মাথার কাছে গিয়ে বসলাম আর বললাম, মারলাম। আমার বউকে আমি মারবো না তো কে মারবে শুনি? আমার মুখে বউ ডাক শুনে ঋতু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও তাকে জড়িয়ে ধরলাম। ভালোই যখন বাসো তাহলে কালকে ওসব বলেছিলি কেন? প্লিজ বাদ দাও, তখন আমার মাথা ঠিক ছিল না। আর হ্যাঁ, ওঠার জন্য সরি। না, শুধু সরি বলে চলবে না, তো কাছে আসো বলতেছি। আমি আমার মুখ ঋতুর মুখের সামনে নিয়ে গেলাম আর সাথে সাথে সে 4 ঠোঁট এক করে দিল। আমিও কম কিসে, এইরকম সুযোগ কি আর কেউ ছাড়ে? আমি ওর সাথে সমান রেসপন্স দিতে লাগলাম। এরকম করে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ মাহি আর আবিদ এসে বলল, এসব রোমান্স বাড়িতে গিয়ে করিস, এখন করতে হবে না। ওদের কথা শুনে আমরা একে অপরকে ছেড়ে দিলাম। আমি বললাম, আসলে টাকার কিছু বলতে হবে না, সবই দেখেছি। ওই শালা, দেখছি যখন তখন আর একটু দেখতি, তাক দিলি কেন? আহারে শালা, শখের প্রেমে আমরা সমস্যা করলাম। আমার বিয়ে তো কালকের পরের দিন, ওখানে গিয়ে না হয় বাকিটা সেরে নিস। তোর বিয়ে মানে কার সাথে? আর এখন বলতেছিস কেন? সকালে বলার জন্য তোর বাসায় আসছিলাম, আর তোর মাজা বলল শুনে তো এখানে আসলাম। বলার সময় পেলাম কই। যাই হোক, বাদ দে। আমিও কিন্তু যাবো মাহি ভাইয়া। আমি যাচ্ছি, কিন্তু ঋতুকে না, ওর শরীর খারাপ, ও বাসায় থাক। না, আমিও যাব। কিন্তু কোনো কিন্তু না, আমি যাব আর মেঘলাকে নিজের হাতে সব পছন্দ করে কিনে দেবো। যথা আজ্ঞা মহারানী, এখন অন্তত বাড়িতে যাই। কিন্তু আমি যাব কি করে? কেন, পায়ে হেঁটে? না প্লিজ, কোলে করে নিয়ে যাও না। এখানে সবাই থাকলে কি ভাববে? ঠিক ঠিক, ভাবি অসুস্থ, নে কুলে নে। তোমার আর পাম দিতে হবে না, চুপ থাকো। তারপর ঋতুকে কোলে করে নিয়ে আসলাম। সবাই হা করে দেখছিল। তারপর বাড়িতে এসে ওকে ঘরে নিয়ে যেয়ে শুয়ে দিলাম। তারপর মা এসে ওকে খাইয়ে দাইয়ে রেস্ট নিতে বলল আর আমি ফ্রেশ হতে গেলাম। তারপর দুপুরে খেয়ে নিলাম। তারপর উঠে ঋতু রুমে গেলাম, দেখলাম ঘুমিয়ে আছে। তারপর ওর কাছে গেলাম, কপালে একটা কিস দিলাম আর বললাম, আসলেই পাগলি, আমার জন্য কি না কি করতে পারে। তখন হঠাৎ সে বলে উঠল, সব করতে পারি। তুমি ঘুমাওনি? না। কেন? এমনি। একটু পর মাহির ফোন আসলো, বলল রেডি হয়ে বিগ বাজার মলে চলে আসতে। তারপর ফোন কেটে দিয়ে আমরা রেডি হয়ে চলে আসলাম। তারপর বিয়ের মার্কেট করছিলাম আর আমি ঋতুর সাথে দুষ্টুমি করছিলাম। এভাবে সব কেনাকাটা শেষ করে বাসা চলে আসলাম। ওরাও চলে গেল রাতে খাওয়ার সময়। যা বললো শুনে আমি হতবাক হয়ে গেলাম। মা বলল যে তারপর ওরা বাসায় চলে গেল আর আমরাও বাসে চলে আসলাম। তারপর রুমে এসে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। বের এসে দেখি ঋতু আমার বিছানায় বসে আছে। তখন আমি বললাম, কি ব্যাপার মিস, তুমি আমার ঘরে কি মনে করে? কেন, আসতে পারি না নাকি? আসতে পারবে না কেন? অবশ্যই পারবে। তো এখন কেন আসছো তাই বলো। মামি খেতে যেতে বললো, তাই তোমাকে ডাকতে এসেছি। আচ্ছা, তাই নাকি? তাই চলো এখন। মিস, আসো তোমার ইচ্ছেতে, যাইবেও কি তোমার ইচ্ছেতে? একটু আদর না দিলে হয়? দেখো, এখন কিছু করবে না, আর হবেও না, কেউ এসে পড়বে কিন্তু। ছাড়ো প্লিজ। না, আমি কিছু শুনতে চাই না বলে ওকে আমার থেকে ঘোরালাম। তখন ঋতু বলল, দেখো, ভালো হবে না কিন্তু। এভাবে 5 মিনিট ছিলাম। হঠাৎ ছোট বোন এসে বলল, হায় রে প্রেম রে, একজনকে বললো
আরেকজনকে ডাক দিতে। সে ডাকতে এসে নিজেই প্রেমে পড়তে ব্যস্ত। সুইটির কথা শুনে আমরা একে অপরকে ছেড়ে দিলাম। তারপর আমি বললাম, আসলে সুইটি, তুই যা ভাবছিস তা না। ওর চোখে কি যেন পড়েছিল, তাই আমি। থাক, আর কিছু বলতে হবে না, আমি সবই দেখছি। নিচে আয়। বলে চলে গেল। ধুর, এই সুইটি আসার আর সময় পেল না। বলেছিলাম আমি কেউ চলে আসবে, কিন্তু কে শুনে কার কথা? হয়েছে, আর বলতে হবে না, নিচে চলো। এখন তো নিচে যাবেই, বাসটি খাইলাম, নিচে যাব না? আমি বাস না, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলে ঋতুকে ধরতে গেলাম, ও দৌড়ে চলে গেল, সাথে আমিও গেলাম। তারপর খাওয়ার টেবিলে আমরা সোজাসুজি বসলাম। আমাকে দেখে সুইটি খালি হাসতেছে। আমি ওর কানে কানে বললাম, চুপ, এত হাসিস কেন? ঘরের ভিতরের ঘটনা কি বলে দিব? ভয় দেখাচ্ছিস আমাকে? বোন, তোর পায়ে ধরি, কিছু বলিস না, চকলেট দিওনি। ওকে, মনে থাকে যেন। অবশ্যই। তারপর আমরা খেতে লাগলাম সবাই মিলে, আর আমি ঋতুর পায়ে সুরসুরি দিচ্ছি, ও খেতে পারছে না। এরই মধ্যে মা হঠাৎ বলে উঠল, আরাফাত শোন। মা বলো। বলছিলাম কি, ঋতু তো বড় হয়েছে, তো আমরা সবাই মিলে ঠিক করছি ওরে বিয়ে দিব। তুই কি বলিস? মায়ের এই কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। তখন আমি ঋতুর দিকে তাকালাম, দেখি সেও আমার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে মা আবারও বলে উঠল, কি রে বল। মা, এত তাড়াতাড়ি ওর বিয়ে দিবা? আরও পড়ে দাও, আগেও পড়াশোনা শেষ করুক। ছেলেটা খুব ভালো, আর ছেলের বাবা মা বলেছে বিয়ের পরও তাকে পড়াবে। এদিকে এসব শুনে আমার বুকের ব্যথা অনুভব করলাম, তাই আর বেশি কিছু না বলে শুধু বললাম, যা ভালো হয় করো, বলেই ঘরে চলে আসলাম। এটা কি হলো? ও ঘরে গেল কেন? তখনই সুইটি বলল, থাক, বাদ দাও তো মা, যে যায় যাক, তুমি বিয়ের কথা বলো। কিন্তু তাও। বাদ দাও না মামি, এসব বিয়ের কথা পরে না হয় দিও। আরাফাত যখন অমত দিচ্ছে। না ঋতু, তাদের ইচ্ছে তোকে তাদের ছেলের বউ বানাবে। তারপর তারা একটু কথা বলে খাবার শেষ করলো। তারপর ঋতু আমার রুমে আসলো। হঠাৎ চলে আসে যে? কেন আসছি জানো না? কিন্তু সবাই কি ভাববে? বারে, এদিকে আমার ভালোবাসার মানুষকে আমি হারাতে চলেছি, আর তুমি ভাবতেছো কি ভাবলো? এতটা ভালোবাসো আমাকে? আর কিছু না বলে ঋতুকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তো ঠিক আছে, আমরা মাহির বিয়ে হয়ে গেলে আমাদের ভালোবাসার কথা বলবো সবাইকে, ঠিক আছে? তারপর হঠাৎ মায়ের ফোন আসলো, আমি ধরলাম। সে বলল, সকাল সকাল চলে আসিস, কিন্তু অনেক কাজ আছে। বললাম ওকে। তারপর ফোন কেটে দিয়ে ঋতু ওর ঘরে গেল। আমি শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, আমি কি সত্যি ঋতুকে হারিয়ে ফেলবো? তারপর কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। সকালে ফোন বাজতেছে, আমি ঘুম ঘুম চোখে নাম না দেখেই ধরলাম। হ্যালো। ওই শালা, কিসের হ্যালো? কই তুই? এই তো বাড়িতে। কেন, কি হয়েছে? কেন, কি হয়েছে দেখ তো, কয়টা বাজে? তোকে কখন আসতে বলেছি? তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজে। তারপর আমি বললাম, 5 মিনিটে আসছি বন্ধু, দাঁড়া। তারপর ফোন কেটে দিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে চলে গেলাম মাহির বাসায়। তারপর থেকে শুরু হলো কাজ আর কাজ। হঠাৎ ফোন আসলো, দেখি ঋতু ফোন দিছে। হ্যালো। খাইছো দুপুরে? না, এখন খাবো কেন, সময় হোক খাবো নি। তুমি খেয়েছো? সময় আবার কখন হবে? দেখো তো কয়টা বাজে। গড়তে দেখি 3টা বাজতেছে। হায় হায়, কাজের ঠেলায় খেয়ালই নাই যে কয়টা বাজে। তারপর সে বলল, তাড়াতাড়ি খেয়ে নাও। আর শোনো। বলো। সন্ধ্যায় তাড়াতাড়ি রেডি হয়ে থাকো, আমি নিতে যাবো নি। ওকে। তারপর ফোন কেটে দিলাম, আবারও কাজে মন দিলাম। খাওয়ার কথা মনেই নাই। এভাবে সন্ধ্যা হয়ে গেল। আমি ঋতুকে নিতে গেলাম, ঋতুর রুমে গেলাম। গিয়ে দেখলাম সে একটা নীল শাড়ি পরে আছে, মনে হচ্ছে একটা নীলপরি বসে আছে আমার সামনে। তারপর সে চোখে কাজও দিল, মেকআপ করেনি, এমনিতেই যে সুন্দর। তারপর সে ঠোঁটে লিপস্টিক দিতে লাগলো। আমি বললাম, এটা দিও না। সে বলল, তুমি কখন আসলে? একটু আগে। হ্যাঁ, ওটা দিও না, আমারও সব পছন্দ না। ওকে। তারপর ঋতুকে নিয়ে চলে গেলাম মাহির বাসায়। তারপর সবাই মিলে আনন্দ করে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। আর আমরা, মানে আমি আর আবিদ, শুধু মেয়েদের সাথে টাঙ্কি মারতে লাগলাম। হঠাৎ দেখি ঋতু আমাকে ধরে নিয়ে একটা ঘরে গেল। তখন আবিদ বলল, আজকে তুই শেষ। তখন তাকে দেখি ঋতুর চোখ দিয়ে আগুন বের হচ্ছে রাগে। বললাম, কি হয়েছে, এভাবে ঘরে আনলে কেন?
কেন আসছি জানিস না তুই? না বললে কেমনে জানবো? মেয়ে দেখলেই টাঙ্কি মারতে ইচ্ছে করে, তাই না? ওকে তোকে টাঙ্কি মারে বের করবো আমি। সরি, আসলে কোনো সরি না, দাঁড়া তুই। এবার কি হবে বল? তুমি আমাকে মেরো না প্লিজ। আমার কিছু হলে তোমারই কষ্ট হবে। হোক। আচ্ছা সরি, আজ জীবনেও এমনটা করবো না, প্রমিস। ঠিক তো? 100% ঠিক। ওকে তাহলে লাঠিগুলো তো আর বাইরে চলো। ওকে ওকে। তারপর আমরা বাইরে চলে আসলাম। আমাকে দেখি বন্ধু কি হলো এতক্ষণ? কিছু না। আমি তো জানি। তাহলে চুপ থাকো। এভাবে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। রাতে আমরা বাড়ি ফিরলাম। মাহি আসতে দেবে না, তাও জোর করে আসলাম। ঋতুর ভালো লাগছে না, তাই বাড়িতে এসে ঋতু ওর ঘরে গেল, আমি আমার ঘরে গেলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে তাড়াতাড়ি উঠলাম, কারণ আজকে মাহির বিয়ে। তারপর আমি চলে গেলাম মাহির বিয়েতে, আর বাড়িতে বলে গেলাম তাড়াতাড়ি যেতে। আর ঋতু বলল ও মেঘলার বাসায় যাবে। আমি মাহির বাসায় এসে সব কাজ করলাম। তারপর ওকে গোসল করিয়ে সবাই মিলে বের হলাম বিয়ের উদ্দেশ্যে। একটু পর আমরা সবাই চলে আসলাম মেঘলাতের বাড়িতে। তারপর গেটে কয়েকজন মেয়ে দাঁড়িয়ে আছে। মাহি ওদের দেখে আমাকে বলল, ভাই তুই একটু সব ম্যানেজ করিস। ওকে, চিন্তা নাই। তারপর আমরা ওদের কাছে গেলাম। তখন সবাই বলে উঠল, আসেন ধোলা ভাই, আসেন, শরবত খান। সে না হয় বর শরবত খাবে, কিন্তু আপনাদের তো চিনলাম না। ওদের মধ্যে একজন বলল, আমি সুলতানা সাদিয়া, মেয়ের ছোট বোন। আর এ হলো আমার খালাতো বোন আরিফা। এ হলো আমার চাচাতো বোন রিমা। এইভাবে পরিচয় করিয়ে দিল। তখন আমি বললাম, আচ্ছা তার মানে আপনারা আমার বিয়ান, তাই তো? তখন আবেদ আমার কানে কানে বলল, বন্ধু সাদিয়া কিন্তু আমার, ওকে কিছু বলিস না। আমি তো অবাক। আবেদ এসে আমার বিয়ানকে ওর বলে চালিয়ে দিল। ওকে। তারপর ওরা সবাই বলল যে শরবত খান। না, আমরা এসব খাই না। তাই? তাহলে 5,000 টাকা দেন, খেতে হবে না। আমরা 1 টাকাও দেব না। না দিলে ভিতরেও যেতে দিব না। সমস্যা নাই, তোমাদের মেয়ে বসে আছে আমার বন্ধুকে বিয়ে করার জন্য। আমরা না হয় ফিরে যাই। মাহি চল বলে যেতে লাগলাম। মাহি তো হা হয়ে সব দেখছে। হঠাৎ ঋতু বলে উঠল, তোমরা আরাফাতের সাথে পারবে না, ও একটা বদমাইশের হাড্ডি। তার চেয়ে ভিতরে যেতে দাও। এই তো তুই তো আমাকে চিনে মনেই নাই। তারপর ওরা রাগে ফুঁসতে লাগলো, আর আমরা ভেতরে গেলাম। তারপর বিয়েটা হয়ে গেল। আমরা সবাই বাসায় চলে আসলাম বনে। তারপর রাতে বাসের ঘরের সামনে যা হলো। তারপর আমরা বনিয়ে বাসায় চলে আসলাম। সবাই তো বউ দেখার জন্য চলে আসলো। তারপর ভাবিরা মেঘলাকে ঘরে নিয়ে গেল। আর এদিকে আমরা মানে আমি আর আবিদ মাহিকে নিয়ে ছাদে চলে গেলাম। আর এভাবে গল্প করতে লাগলাম। মাহি তো মেঘলার কাছে যাওয়ার জন্য মন একেবারে ছটফট করতেছে। সেটা আমি আর আবিদ বুঝতে পেরে মনে মনে হাসতেছি, কিন্তু তা আমাকে যেতে দিচ্ছি না। বেচারা মাহি কিছু বলতেও পারছে না। এরকম করে যখন 12টা পার হতে লাগলো, তখন আমরা ছাদে। হঠাৎ মাহির বাবা মানে আঙ্কেল এসে বলল, কিরে মাহি, তুই এখানে কেন? যা ঘরে যা, বৌমা তোর জন্য কখন থেকে অপেক্ষা করতেছে। মাহি কিছু বলার আগে আমি বলে উঠলাম, আঙ্কেল আমরা অনেকবার বলেছি যাওয়ার জন্য, কিন্তু ও তো যাচ্ছে না। বলতেছে আমাদের সাথে নাকি আড্ডাই দিবে। বলেন তো এটা কি ঠিক দেখায়? নতুন বউ ঘরে রেখে আমাদের সাথে আড্ডা দিচ্ছে, তাও আবার আজকে ওদের বাসর রাত। আমি জানি মাহি আঙ্কেলকে খুব ভয় পায়, তাই জায়গা মতো দিলাম একটা। মাহি তো আমার কথা শুনে হা হয়ে গেছে। মনে মনে বলল, শালা তোরা নিজেরাই যেতে দিলি না, আর এখন নিজেরাই বলছিস যেতে বলছিস। মাহি কিছু বলার আগে আঙ্কেল আবারও বলে উঠল, কি হলো? এখন এখানে দাঁড়িয়ে কি করিস? যা ঘরে যা। তারপর আঙ্কেল চলে গেল। মাহি আমাদের দিকে রাগে চোখে তাকালো আর বলল, আমাকে যেতে বলছিস তাই না? আরে কুল কুল, এত রাগের কি আছে? আমরা তো একটু মজা করলাম। চল তোকে ঘরে দিয়ে আসি। আজকে আর কিছু বলবো না, পরে শোধ ঠিকই নিব, দেখে নিস। ওকে। তারপর আমরা মাইকে ওর বাসর ঘরের সামনে নিয়ে আসলাম। এসেই তো দেখি ঋতুর ভাবিরা দরজা আটকে রেখেছে। ভাই কিছু একটা কর, নাইলে আজ আর আমার বাসর হবে না। আরে বেচারা, ওকে কিছু একটা করতেছি, হাজার হোক তুই আমার বন্ধু বলে কথা। তারপর আমরা সবাই মিলে বাসর ঘরের সামনে গেলাম। ভাবিরা কি দেব, বাসর করবে নাকি? মাই কিছু বলছে না,
শুধু আমার থেকে দেখাচ্ছে। আমি বুঝতে পারলাম ঘটনা, তাই বললাম, ভাবি, এসব আবার বলা লাগে নাকি? তোমরা কি করো নাকি? জানো না বলছি যে জিজ্ঞেস করতেছ? যদি নাই করে থাকো তাহলে বলো, আমি আর আবিদ আছি তোমাদের জন্য। মাইকে আজকে যেতে দাও, ওর বউ আবেগ করতেছে। ভাবিরা তো ছাড়বেই না। অনেক কষ্টে মাহিকে ঘরে পাঠালাম। এর মধ্যে ঋতুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আমি তো ভয় শেষ। তারপর একটু মজা করে ভাবিরা চলে গেল, আর আমি আর আবি তো যেতে লাগলাম। হঠাৎ কোথা থেকে ঋতু এসে বলল, আবিদ ভাইয়া তুমি যাও, তোমার বন্ধুর সাথে আমার কথা আছে। আচ্ছা। বলেই চলে গেল। তখন ঋতু আমার কলা ধরে একটা ঘরে নিয়ে গেল আর দরজা বন্ধ করে দিল। তখন আমি বললাম, কি ব্যাপার, দরজা বন্ধ করলে কেন? চুপ, একটা কথা বলবি না তুই। আমি বুঝলাম সে এখনো রেগে আছে। রেগে আছো কেন? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। বলে আমার গলা চেপে ধরলো। ছাড়ো, কি করছো? লাগছে তো, মরে যাব। যা, তুই মরেই যাই। তুই মরে গেলে আর ভাবিদের সাথে টাঙ্কি মারতে পারবি না। আচ্ছা, আর কখনো এমন হবে না, প্লিজ ছেড়ে দাও। কিন্তু সে ছাড়ছে না। তাই আমি বাধ্য হয়ে ওর মাথার পেছনে হাত দিয়ে আর চুল মুঠো করে ধরে চারটোট হ্যাং করে দিলাম। আবার এমনটা করায় ঋতু মনে হয় বড় হয়ে গেছে। একটু পর আমি তাকে ছেড়ে দিলাম। একটু পর শান্ত হয়ে ঋতু আমাকে বলল, কেন করো তুমি এমনটা? জানো না তোমার পাশে অন্য কাউকে ভাবতেও পারি না আমি, আর তুমি কি না। তখন ঋতুকে জড়িয়ে ধরলাম। তারপর ওকে বললাম, আরে পাগলি, আমি তো মজা করি সবার সাথে, তুমি বোঝো না? আর হ্যাঁ, আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না, প্রমিস। আর তোমাকে কখনো ছেড়েও যাব না। কিন্তু তাও এসব আর তুমি করবে না। আচ্ছা ঠিক আছে। তো রাতে তো খাওনি তাই না? সেটা আমি জানি। তুমি দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি। বলে সে নেচে চলে গেল খাবার আনতে। আমি তখন ভাবতে লাগলাম, আসলে পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। একটু বারই তো খাবার নিয়ে আসলো আর বলল, খেয়ে নাও। খাবো না। কেন? যদি কেউ খাইয়ে দেয় তো তাহলে খেতে পারি। এই, আমি কি তোমার বউ নাকি যে খাইয়ে দেবো? বউ তো আর শুধু শুধু বউ না, আমাদের ভবিষ্যৎ সন্তানের আম্মু তুমি। বলেই পেছন থেকে জড়িয়ে ধরলাম। হয়েছে, এখন ছেড়ে দাও আর আসো, তোমাকে খাইয়ে দিই। তারপর ঋতু আমাকে আর আমি ঋতুকে খাইয়ে দিলাম, কারণ আমি জানি সেও খায়নি। তারপর ঋতু আমাকে গুড নাইট দিয়ে মাহি সব কাজিনদের কাছে গেল ঘুমাতে। আর এদিকে আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুমিয়ে পড়লাম। ওইদিকে মাহি আর মেঘলা ভালোবাসার সাগরে ডুব দিচ্ছে, কারণ আজকে তাদের ভালোবাসা সম্পূর্ণ হলো। সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে কাজ করতে লাগলাম। এভাবে সকাল থেকে দুপুর হতে লাগলো। মেয়ের বাড়ির লোকজন সবাই আসতে লাগলো। আবিদের তো কোনো খবর নেই, কারণ সাদি আসে না, ওর সাথেই ব্যস্ত। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই চলে যেতে লাগলো। আর দেখে আবিদ সাদিয়ার নাম্বার নিছে। আর হ্যাঁ, সাদিয়াও আমাদের কলেজে পড়াশোনা করে, সেও আমাদের 1 বছরের বড়। আমি বুঝতেছি না, আমাদের 3 বন্ধুর কপালে কি শুধু সিনিয়র মেয়ে আছে নাকি? তারপর এভাবে দিন চলে গেল। আমরাও বাসা চলে আসলাম। তারপর থেকে আমরা, মানে আমি আর ঋতু একসাথেই কলেজে যাই আসি। মাহি আর মেঘলাও একসাথে যায় আর আসে। আবিদও সাদিয়াকে পটানোর চেষ্টা করতেছে। এভাবে কয়েকদিন চলে যায়। আজকে রবিবার। কলেজে এসে আবিদ বলল, বন্ধু, আজকে আমি সাদিয়াকে প্রপোজ করব। ওকে, করিস। বন্ধু, তুই একটা ভালো করে প্রপোজ করে দে না প্লিজ। শেষমেশ আমাকে আবার ঝুলি তোরা। দেখটা বলে এত করে বলছে। তুই চুপ কর। দে না দোস্ত প্লিজ। ওকে, দিতেছি, বেশি নাটক করতে হবে না। তারপর আমি আবিদকে প্রপোজ বলে দিলাম। ও তো সেই খুশি। একটু পর সাদিয়া আসলো। সাদিয়া আমাদের কাছে আসলো। তখনই আবিদের সামনে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ ফুল সামনের দিকে ধরে বলল, প্রপোজের কথা যা আমি শিখিয়ে দিয়েছিলাম। দেখেছি তোমার প্রথম যেদিন পড়েছি তোমার প্রেমে, থাকতে পারছি না আর তোমাকে ছাড়া। ভালোবাসি তোমায়, ছেড়ে যাব না কখনো। তুমি ফিরিয়ে দিও না আমাকে, বড্ড বেশি ভালোবাসি তোমায়। তাই ভালোবাসার কথা বলতে করতেছি না দ্বিধা। তুমি শুধু আমার। আই লাভ ইউ সাদিয়া। তারপর সাদিয়া আবিদের ফুলটি নিল আর প্রপোজ অ্যাকসেপ্ট করলো। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরলো। একটু পর আমি বললাম, হয়েছে, এখন তো ছেড়ে দে, এটা কলেজ। তারপর তারা একে অপরকে ছেড়ে দিল। তারপর আমি আবারও বললাম, চল আবিদ, আজকে তুই খাবি আমাদের, সেদিন আমার থেকে খাইছিলি। ঠিক ঠিক, চল। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। সেখান থেকে খাওয়া দাওয়া করে সবাই যা যা জেব নিয়ে ঘুরতে বের হলাম। ওরা ওদের মতো চলে গেল আর আমি আর ঋতু আমাদের মতো। এভাবে সন্ধ্যার সময় বাসায় আসলাম। বাসায় আসতে মার ডাক ছিল, তাই ওনার রুমে গেলাম। তখন মা বলল,
দেখ তো ঋতুর জন্য ছেলেটা কেমন হবে। না দেখেই বললাম। বাদ দাও না মা, আমাকে এসব দেখাচ্ছ কেন? তোমরা যা হয় করো। আরে একবার তো দেখ, তুই তো ঋতু একটা ভাই তাই না? মায়ের জোড়াজুড়িতে আমি ছবিটা দেখলাম। বর দেখেই আমার চোখ জোড়া ছানাবোনা হয়ে গেল যে ছেলেটা ছিল। তারপর মায়ের জোড়াজুড়িতে আমি ছবিটা দেখলাম, আর দেখে আমি হা হয়ে গেলাম। একবার ছবির দিকে তাকাচ্ছি তো একবার মায়ের দিকে তাকাচ্ছি। মা দেখি হাসতেছে। তখন মা বলল, কি ভেবেছিস আমরা কিছু বুঝি না? আর সুইটি আমাদের সবই বলেছে। আরে গাধা, তুই না বললেই কি, আমরা তোর সাথেই ঋতুর বিয়ে দিতাম। আর সেই জন্যই তো ঋতুকে আমাদের এখানে আনছি। কি? হুম মা সেটা ঠিক আছে, কিন্তু ঋতুকে এসব বলবে না, ওকে? কেন? সারপ্রাইজ দেব। ওকে। আমার কিছু না বলে ঘরে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ঋতুর রুমে গেলাম। দেখলাম ও মাত্র ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে আছে। আমি চুপি চুপি ওর কাছে গেলাম আর পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। আর ও কেঁপে উঠলো আর বলল, কে কে? আমি তোমার পিচ্ছি হবু বর্গ। ভয় পেয়েছো নাকি? ভয় পাবো না কেন? এভাবে কেউ হুট করে জড়িয়ে ধরে? সরি, কিন্তু কি করবো বলো? তোমাকে দেখলে নিজেকে যে সামলাতে পারি না। তাই তো মশাই, আমাকে যদি পেতে চাও তো শাশুড়ি মা থুকু মামিকে আমাদের ভালোবাসার কথা বলতে হবে না? না থাক, বলবো না মাকে। কেন? বলে আর কি হবে বলো? বিয়ে তো আর দেবে না। তার চেয়ে বরং তোমার যার সাথে বিয়ে দিতে চায় তাকে বিয়ে করো, সুখে থাকবে। তুমি এসব বলতেছো? কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর তুমি কি না ভালো, তুমি চাও তো সবাই যাকে বলবে তাকে বিয়ে করি? আচ্ছা তাই না? তাই হবে। এই বলে ঋতু কান্না করতে করতে চলে যেতে লাগলো। তখন আমি পেছন থেকে ওর হাত ধরলাম আর এক ঝটকায় নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে বললাম, এত সহজে আমার ভালোবাসাটাকে ছেড়ে দিব নাকি? না দিতে চাইলেও দিতেই হবে, কারণ তুমি তো এটাই আমি কি চাই সেটা পরে বলছি। তার আগে এই ফুলটাও নাও আর একটা খুশি খবর শোনো। তারপর আমি ওকে ছেড়ে দিয়ে ওর সামনে হাঁটু কেড়ে বসে পড়লাম। হ্যাপি রোজ ডে আমার পাগলি। আর খুশির খবর হলো মা নিজে চায় তোমাকে ছেলের বউ করতে। আর ওই খাবার টেবিলে আমার কথাই বলছিল, কিন্তু আমরা বুঝিনি। এটা বলার সাথে সাথে ঋতু আমার হাত থেকে ফুলটা নিল আর আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। বুঝি না মেয়েরা তো কান্না করে কিভাবে। আমাকে তো পিঠাইলেও এক ফোঁটা পানি বের হয় না। তারপর আমি তাকে বললাম, এই পাগলি কান্না করতেছো কেন? জানো আমার কতটা কষ্ট হচ্ছিল যখন তুমি এসব বলছিলে? আহারে শয়তান পাজি। কি করতেছো? মারছো কেন? লাগছে তো। লাগু, আমার বর আমি মারবো, আবার আমি ওর সেবা করব। তোমার কি? তাই নাকি? তাই। দাঁড়াও দেখাচ্ছি মজা, বলে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন ও বলল, কি করছো? ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। তাও আমার বউ, আমি বুঝবো। তাই না? আর কিছু বলতে দিলাম না। তার আগেই বুঝতেই তো পারছেন 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। ও তখন বলল, এভাবে কি কেউ কিস করে? আর একটু হলে তো মরে যেতাম। মরবে না গো। যাই হোক, শোনো না। বলো। চলো না, আজকে তো রোজ ডে, কোথা থেকে ঘুরে আসি বিকেলে? ওকে। থ্যাংক ইউ। হয়েছে, আর ঢং করতে হবে না। কি বলি? আমি ঢং করতেছি? আমাকে আর কে পায়? এক ধরে আমার কাছে চলে আসি। মা দেখো, শাকচুনিটাকে আমাকে মারতে আসে। মারবো না তো কি করবো? তুই আমাকে ঢং করার কথা বললি কেন? আর এখন আবার শাকচুনি বলতেছিস? তোকে তো আজ আমি খেয়েই ফেলবো। এই এবার থাম, তোরা অনেক ঝগড়া করেছিস। মা তুমি তো জানো আমি কত ভালো ছেলে। জানি তো। এমন ভালো যে মায়ের কাছে ভালোবাসার মানুষের কথা বলতে শরম পায়। মা ভালো হচ্ছে না কিন্তু। ঠিক বলেছো মা। না মানে মামি। মামি বলতেছিস কেন? মাটাই তো ভালো ছিল। কয়েকদিন পরই তো তুই আমার ছেলের বউ হবি। ওকে মা। তারপর ঋতু মাকে জড়িয়ে ধরলো আর আমার দিকে তাকালো। আমি তখন ইশারা করে বললাম, আমাকেও একটু জড়িয়ে ধরো। তখনও হাসতে লাগলো। তাই আমি ঘরে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। তারপর দুপুর হয়ে গেল। আমি উঠে গোসল করলাম। একটু পর ঋতু এসে ডেকে গেল খাওয়ার জন্য। তারপর নিচে গেলাম খাওয়ার জন্য। খাওয়ার টেবিলে বসলাম আমি আর আমার সোজা ঋতু। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। তাই আমি টেবিলের নিচ দিয়ে ঋতুর পায়ে শুশুয়ে দিতে লাগলাম। সেও খেতে পারতেছে না, শুধু চোখ বড় বড় করে আমার দিকে তাকাচ্ছে।
আমি দেখো না দেখার ভান করে আসি। তারপর খেয়ে দিয়ে ঘরে চলে আসলাম, এসে ঘুমিয়ে গেলাম। ওইদিকে আবিদা সাদিয়া তো সারাক্ষণ ফোনে কথা বলতে ব্যস্ত। হ্যালো জানু, শোনা বলো। কি করো বাবু? বসে আছি, তুমি কি করো? আমিও। খাইছো দুপুরে? তুমি? আমি তো বিকালে দেখা করবে কিন্তু। অবশ্যই। ওকে, বিকালে তাহলে দেখা হচ্ছে, বাই। বাই। বিকেলবেলা এই আরাফাত ওঠো না, বেড়াতে যাবো চলো। বলেই ঋতুকে ধরে কাছে নিয়ে এসে শুয়ে দিলাম। এই কি করতেছো? ছাড়ো, কেউ এসে পড়বে তো। আসো, তাতে আমার কি। প্লিজ ছাড়ো, বেড়াতে যাবো চলো। আচ্ছা ঠিক আছে চলো। তারপর আমরা রেডি হয়ে বাইরে এসে রিক্সা ডাক দিলাম এবং রিক্সা করে একটা পার্কে গেলাম। ও মা, গিয়ে তো আমরা অবাক যে আবিদ সাদিয়া ওরা বসে প্রেম করতেছে আর আবিদ সাদিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আমরা ওদের কাছে গেলাম আর আমি বললাম, হায় রে ভালোবাসা, কয়েকদিন হলো পরিচয় আর এরই মধ্যে এসব। ভাই তোরা তাড়াতাড়ি বিয়ে করে নে। আমার কথা শুনে আবিদ উঠে বসলো আর বলল, থ্যাঙ্কস দোস্ত, আজকে বাড়িতে বলবো। তা না হয় বলবি, কিন্তু সাদিয়াকে গোলা দিছিস? না ভাইয়া, দেয়নি। কি আবিদ? আরে ডাকিস কেন? দেইনি, তুই আসবি বলে তোর সামনে দেবো আর এখনই দিছি, দাঁড়া। ওই হালা, আমার দোহাই দিছিস বলেই কেলানিটা দিলাম না। তারপর আবিদ সাদিয়াকে গোলাপ দিল, সাদিয়া ওকে জোরে ধরলো আর ওরা চারঠোর এক করে দিল। একটু পর আমি বললাম, ভাই এখানে আমরাও আছি রে, একটু তাকাইস। আমার কথা শুনে ওরা একে অপরকে ছেড়ে দিল। তারপর সবাই মিলে ফুচকা খেতে লাগলাম। ঋতু বলল, ঝাল কম, একটা বেশি একটা। তারপর ফুচকা দিল, আমি এক পিস মুখে দিলাম আর সাথে সাথে আমার মুখ লাল হয়ে গেছে। বলো কি হয়েছে? মামা, ওটাতে ঝাল আসলো কেমনে? ভুলে চলে গেছে মনে হয়। পানি দেন। পানি তো নাই আপা, শেষ হয়ে গেছে। কি? আর এদিকে আমার ঝাল কমছেই না, তাই ঋতু আর কোনো দিক না বুঝে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। আবির সাদিয়া তো অবাক হয়ে দেখতেছে আর হাসতেছে। একটু পর ঋতু আমাকে ছেড়ে দিয়ে বলল, এবার কি ঝাল কমেছে? তখন আবিদ বলে উঠল, আরে বন্ধু, এমন জাল বেশি যদি আমার ফুসকাতেও হতো তাহলে কতই না ভালো হতো। তারপর আমরা শরমে আর কোনো কথা বলতে পারলাম না। এভাবে আমরা সবাই মিলে ঘরে বাড়িতে চলে আসলাম। এসে আমি শুয়ে পড়লাম। একটু পর আবিদ ফোন দিয়ে বলল, হ্যালো। বল। দোস্ত, কাম তো হয়ে গেছে। কি কাম? সামনে 9 তারিখ তো আমার বিয়ে। কি? অভিনন্দন। ধন্যবাদ, বাই, পরে কথা হবে। ওকে বাই। তারপর ঋতু দিয়ে গেল। আমি নিচে গেলাম খেতে খাওয়ার টেবিলে। আব্বা আমাকে যা বললো তা শুনে আমি অবাক হয়ে গেলাম। আপু বলল, ঋতু ডাক দিল, তাই খাওয়ার জন্য নিচে গেলাম। তারপর সবাই মিলে খেতে শুরু করলাম। হঠাৎ আপু বলে উঠল, প্রেম তো ঠিকই করিস, সেটা বলতে পারিস না? না মানে আব্বু। থাক বাদ দে, আর শোন, আগামী 14 তারিখ তোর বিয়ে। আমি তো আপুর কথা শুনে অবাক হয়ে গেলাম আর বললাম, কি? অবাক হচ্ছিস কেন? না কিছু না। ঠিক আছে। তারপর আমি আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে ঘরে চলে আসলাম। একটু পর ঋতু আসলো, এসে বলল, কি মশাই, কেমন লাগলো আব্বুর কথা শুনে? তখন পেছনে তাকালাম আর ওর কাছে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কি করছো? ছাড়ো, কেউ চলে আসবে তো। কেউ আসবে না, সবাই খেয়ে দিয়ে ঘুমাতে গেছে। তাও ছাড়ো। সত্যি ছেড়ে দিব তো? সাহস থাকলে ছেড়ে দিয়ে দেখা। আরে রাগ দেখো কেন, আমি তো মজা করতেছিলাম। এই শোনো। কি? কালকে আবিদের গায়ে হলুদ, পরের দিন বিয়ে। কি? একটু আগে ফোন করেছিল। তাহলে ওদেরও একটা ব্যবস্থা হয়ে গেল। আর আমরা কেউই সিঙ্গেল থাকবো না। মশাই এবার ছাড়েন, আপনিও ঘুমান আর আমিও ঘুমাতে যাই। না, আজকে তুমি আমার সাথে থাকো। ইস, সাক্ষ্য তো। আর তো কয়েকটা দিনই, তারপরেই তো আমরা এক হয়ে যাব। আমার যে আর এই কদিন যাচ্ছে না। হয়েছে, এখন ঘুমাও। বলেও চলে গেল আর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা, আরফাত ওঠো, সকাল হয়ে গেছে। কি হু হু করতেছো? ওঠো। আরে বাবা উঠতেছি, এত রাগ দেখাও কেন? কালকে যে বললে আবিদের গায়ে হলুদ, আজকে তো আবিদ তো তোমাকে নিতে এসেছে। কি? ওকে ওকে উঠতেছি। তারপরও নিচে চলে গেল আর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি আবিদ বসে আছে। কি রে তুই এখানে? আসতেই হলো, তোর বাড়িতে দাওয়াত দিতে আর তোকে আর ঋতুকে নিতে। আচ্ছা বুঝলাম। এখন চল, আন্টি আপনারা কিন্তু অবশ্যই আজকে বিকালে যাবেন। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম। আমি জানি কি জন্য নিতে আসে, মার্কেটে যেতে হবে যে।
একটু পর আমরা সবাই মিলে একটা মার্কেটে চলে আসলাম। ও মা, এসে দেখি মাহি, মেঘলা, সাদিয়া সবাই দাঁড়িয়ে আছে। আমরা ওদের কাছে যেতেই, কিরে, এতক্ষণ লাগে তোদের আসতে? আর বলিস না, মেয়েদের সাজতে কতক্ষণ লাগে জানিস না? ওই এখন আমার দোষ তাই না? আমি সাজতেছিলাম, তুমি যে ঘুমিয়েছিলে তার বেলা। আচ্ছা বাদ দাও, চলো সবাই ভিতরে। তারপর সবাই মিলে বিয়ের মার্কেট করে বাসায় চলে আসলাম, কারণ বিকেলে আবার গায়ে হলো। তারপর বাসায় আসার সময় বলে আসলাম 14 তারিখে আমার আর ঋতুরও বিয়ে। সবাই অভিনন্দন জানালো। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া শুরু করলাম। তারপর ঘুমিয়ে গেলাম। আসলে আমার শরীরটা খারাপ লাগতেছে, তাই আর ওর বাড়ি কোনো কাজে গেলাম না। বিকেলে তাড়াতাড়ি করে আমি আর ঋতু ওদের বাড়িতে চলে গেলাম। বাবা মা আজকে নাকি যাবে না। তারপর থেকে আমিও টুকটাক কাজ করতে লাগলাম। এভাবে সন্ধ্যা হয়ে গেল। আর তারপর থেকে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। রাতে আমরা আর বাড়িতে আসলাম না। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা সবাই কাজ করতে লাগলাম। তারপর দুপুর প্রায় হয়ে গেল। আমরা বর নিয়ে চলে গেলাম সাদিয়াদের বাসায়। তারপর বিয়ে হয়ে গেল। সবাই বউ নিয়ে চলে আসলাম। রাতে আমি আর মাহি মিলে অনেকক্ষণ আবিদের সাথে মজা করে বাসর করে কাছে আসলাম। এসে দেখি ভাবিরা দাঁড়িয়ে আছে। তারপর তাদের কোনো মতে বুঝিয়ে আবিদকে ঘরে ঢুকিয়ে দিলাম। তারপর কি হলো আবিদ আর সাদিয়া জানবে, কারণ আমি তো ভিতরে যাইনি, তাই বলতে পারবো না। শুধু এইটুকুই জানি ওরা শোকের সাগরে ভাসতেছে। এভাবে কয়েকদিন চলে গেল। আর 2 দিন পর আমার বিয়ে। ভাবতে কেমন যেন লাগতেছে। তারপর আমি মাহি আর আবিদের বাসায় চলে গেলাম। তারপর ওদের বাসায় সবাইকে দাওয়াত দিতে ওদের নিতে চলে আসলাম মার্কেটে। সাথে ঋতু, সাদিয়া, মেঘলাও ছিল। তারপর সবাই মিলে মার্কেট শেষ করে বাসায় চলে আসলাম। ওদের বললাম কালকে তাড়াতাড়ি চলে আসতে, কারণ বিকেলে আমার গায়ে হলুদ। বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেল। তাই এসে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাতে ঋতু রাখলো খাওয়ার জন্য, তাই ঘুম থেকে উঠে নিচে গেলাম খাওয়ার জন্য। তারপর আমি রুমে আসলাম। জানি ঋতু আসবে, তাই দরজার পিছনে লুকালাম। ঠিক একটু পর ঋতু আসলো। ঘরে জেনে সে ঘরের ভিতর পা দিছে, আমি পেছন থেকে দরজা বন্ধ করে দিছি। ও তো সেই ভয় পেয়েছে আর বলতেছে, কি করলি? দরজা বন্ধ করতেছো কেন? দরজা খুলে দাও। চুপ, কোনো কথা নয়। তারপর আমি আস্তে আস্তে তার কাছে যেতে লাগলাম। সে পিছাতে লাগলো। একসময় সে খাটে পড়ে গেল। আমি ওর উপরে শুয়ে পড়লাম আর বললাম, এবার কোথায় যাবে? দেখো প্লিজ, এমনটা করো না। আর তো একদিন। ভয় পেয়েছো নাকি? তোর বাগনি, আমি তো মজা করছিলাম। ভয় পাবো না। এমনটা মজা কেউ করে? আচ্ছা সরি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে ঋতু এসে আমাকে ডাক দিল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। মাহি আর আবিদকে দেখলাম খুব কাজ করতেছে। আমার তো কোনো কাজ নেই। এভাবে সন্ধ্যা হয়ে গেল আর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। আমরা সবাই খুব মজা করলাম। রাতে আমি আর ঋতু, আবিদ আর সাদিয়া, মাহি আর মেঘলা সবাই মিলে খুব নাচ করলাম। আসলে ঋতু আমাদের এখানে থাকে তো, তাই এখান থেকে বিয়েটা হচ্ছে। তারপর সবাই যার যার মতো করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কারণ আজকে আমার বিয়ে। তারপর ফ্রেশ হয়ে ঋতু রুমে গেলাম। দেখলাম কয়েকজন মিলে ঋতুর সাথে মজা করতেছে। আমাকে দেখে একজন বলল, আরে দুলাভাই যে, আসুন আসুন, বউকে ছেড়ে মন ছটফট করছিল বুঝি? বাকিরাও হাসতে লাগলো। কোনো কথা বললাম না, শুধু নিচে চলে আসলাম। তারপর দুপুর হয়ে গেল, আমাদের বিয়েটাও হয়ে গেল। এখন শুধু ভাবতেছি রাত কখন আসবে। তারপর রাত হয়ে গেল, কিন্তু মাহি আর আবিদ আমাকে নিয়ে ছাদে গেল। বলতেছে চল আড্ডা দিব। আমি আগেই জানতাম ওরা এমনই করবে, কারণ আমি হচ্ছে ওদের সাথে এমনটাই করেছি। রাত 1টা বাজবে, এমন সময় আব্বু আসলো। এসে বলল, কি রে, ঘরে বউ রেখে এখানে কি করিস? যা ঘরে যা। ওরা তখন বলল, আঙ্কেল, অনেকক্ষণ ধরে আমরা বলছি, শুনছে না, দিল একটা বাস জায়গা মতো। তারপর আমি আমার বাসের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে যেতে কেমন যেন লজ্জা করতেছে। তারপর কোথা থেকে ভাবিরা আর ওই হারামি চুটে এসে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দিল আর বলল, সাবধানে বিড়াল মারিস। তারপর আমি ভিতর ঢুকে গেলাম, দরজা বন্ধ করে দিলাম। ঋতু এসে আমার পা ধরে সালাম করলো আর বলল, যাও উজু করে আসো, 2 রাকাত নামাজ পড়বো। তারপর আমি অজু করে আসলাম। তারপর নামাজ পড়লাম এবং ওখান থেকে ঋতুকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম। তারপর থেকে শুয়ে দিয়ে চট্টন করে দিলাম এবং আমি ঋতুর বুকের ওপর থেকে সে আঁচলটা সরিয়ে ওর বুকে মুখ ডুবিয়ে দিলাম। হয়েছে, অনেক বলেছেন। আমাদেরও তো শরম বলতে কিছু আছে নাকি? আর এভাবেই আরাফাত আর ঋতু ভালোবাসার সাগরে ভাসতে লাগলো, কারণ তাদের ভালোবাসা আজকে পবিত্র বন্ধনে আবদ্ধ হলো।
আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। তো কেমন হলো গল্পটা অবশ্যই জানাবেন।